বালা নিজের ভিতর নিজেকে তৈরি করতে লাগলো। যাই হয়ে যাক না কেন, এখানে সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে হবে, একটুও ভীতু হলে চলবে না। দোস্ত কোথায় তোরা, চলে আয়। একটা ঝাক্কাস মাইয়া আমার আস্তানায় এসে বলতেছে সে নাকি আমার এখানে থেকে যায়। কি বলিস বন্ধু? সিংহের করতে হরিণ নিজে এসে ঘুমিয়ে পড়ছে, ব্যাপার কি? শুধু হরিণ না রে, হরিণী দেখতে কি সুন্দর, দেখলে তো ফিদা হয়ে যাবে, তাড়াতাড়ি চলে ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় দেখা হচ্ছে। আজকের দিনটা কোনো রকম ধরে রাখিস, তাহলে সন্ধ্যায় পার্টি করবো। সবকিছু আমি আয়োজন করব। আয়। ঠিক আছে, আমি তোর জন্য আইটেমটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। খুব তাড়াতাড়ি চলে আসিস, আমি সব ব্যবস্থা করে রাখবো এখন। আমাদের অপারেশনটা কি করলি? এই অপারেশনটা করতে পারলে খুব তাড়াতাড়ি মিলিয়নার হয়ে যাব। আচ্ছা, আমি সবকিছু ভেবে দেখতেছি কিভাবে প্ল্যানটা করবো, বুঝছিস? এখন তো পুলিশ অনেক ঝামেলা করতেছে, আমি বুঝতেছি না কি করব না। চল একদিন পুলিশের উপর হামলা করেই দিই। আমাদের যে গোলা আর অস্ত্র মডার্ন টেকনোলজি আছে, পুলিশ আমাদের সাথে পারবে না, বুঝছিস? তুই তো ভালো করে জানিস আমি দেশটাকে কত ভালোবাসি। আমাদের ক্ষতি হবে, আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের আশেপাশে যত নিরীহ মানুষ আছে সবার ক্ষতি আজকে তোর জন্য, বুঝছিস, আমরা কিছুই করতে পারতেছি না। এত দেরি হচ্ছে আমাদের সব অপারেশন কমপ্লিট করতে। হবে। যা ভালো মনে হয় সেটাই করিস, কোনো অপারেশনে তোদের সাথে যাব না, আমি চলে যাচ্ছি এই শহর ছেড়ে। কি বলিস? আরে বন্ধু, তোকে ছাড়া কি কোনো অপারেশন সাকসেসফুল হয় বল? তুই চলে গেলে তো আমাদের ধান্দা বদ্ধ করে দিয়ে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। তাহলে এত বড়লোক হওয়ার ধান্দা কেন? যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক তোরা সবাই। আর আমি তো আছি, তাই না? আমাকে তো তোরা বিশ্বাস করিস, তাহলে এত টেনশন করিস? ঠিক আছে, ফোনে এসব কথা আর না বলি, সামনাসামনি এসব নিয়ে কথা। এখন ফোনটা রাখলাম, সন্ধ্যায় দেখা হচ্ছে। কথা বলা শেষ করে রুদ্র পিছনে তাকিয়ে দেখে যে মালা পিছনে দাঁড়িয়ে আছে। রুদ্র অবাক হলো যে মেয়েটা রুমের ভিতর রেখে আসলো, মেয়েটা বাইরে কি করতেছে এখানে, তার পিছন থেকে কি শুনতেছে সে। রুদ্র ইচ্ছা করতেছে মেয়েটাকে ফেলে ফেলবে, সবকিছু সমাধান করতে, কিন্তু রুদ্র কেন জানি এই কাজটা করতে পারতেছে না। এখন রুদ্রের এসব করতে বেশি সময় লাগে না, বাট কেন জানি করতে পারতেছে না। কোথায় যেন একটা বাধা কাজ করতেছে রুদ্রের। মেয়ে, তোর এখানে কি? তোকে আমি রুমের ভিতর থাকতে বল, বাইরে এসেছিস কিসের জন্য? এই মিস্টার, আপনি কি মানুষ? রুমের ভেতর তেলাপোকা ভর্তি, আমি থাকবো কিভাবে ওখানে? সেটা তুই ভালো করে জানিস, তুই থাকবি কিভাবে, আমি কি করতে পারি? তোকে রুমে থাকতে বলেছি, রুমে থাকবি, বাইরে আসা বাহিরে আসা নিষেধ বললেই হলো? আমি বাহিরে আসবো, আপনার কি? মুখে মুখে তর্ক করবি না, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, বলে দিচ্ছি। এক একদম কি মেরে ফেললেন? আমি তো এটার জন্য অপেক্ষা করতেছি, আপনি আমাকে কখন শেষ করে দেন আর আমার কেচ্ছা খত। এই মেয়ে, তুই আমার কাছ থেকে কি চাচ্ছিস বলতো? তোর ইচ্ছা, তোর কিচ্ছা খতম করার খুব ইচ্ছা, তাই আজকে আমার ফ্রেন্ডের ডাকলাম তোকে সন্ধ্যার মধ্যে সবকিছু। আপনার লজ্জা করে না একটা মেয়েকে ফ্রেন্ডদের হাতে তুলে দিতে? আপনি এত নির্লজ্জ, এত বেহায়া! ছি! এখানে নির্লজ্জ বেহায় হওয়ার কি আছে? ওরা যখন কোনো সুন্দরী রমণী পায় আমার হাতে তুলে দেয়, আমিও আমার খাতিরদারি করতেছি। লজ্জা করে না এসব কথা বলতে মুখ দিয়ে? আর মেয়েদের কি পণ্য মনে হয়? মোটেও না, আমি কিন্তু আপনাকে বারবার বলেছিলাম যে এখান থেকে চলে যান, কিন্তু আপনি কি করতেছেন? এখানে থেকে যাচ্ছেন। সো কি করার, আমরা যেটা প্রতিনিয়ত করি আপনার সাথে সেটাও করব। তোর যতবার খুশি আমাকে ব্যবহার কর, তোর ফ্রেন্ডদের হাতে আমাকে তুলে দিবি কিসের জন্য? তুই তার আগে আমাকে মেরে ফেল, তুই একা খাইতে খাইতে। আমি অনেক মহৎ মনের মানুষ, বুঝছি, সবাইকে বিতরণ করে দিয়ে খাইতে পছন্দ করি। তুই আমার দিকে তাকা, আমাকে দেখে কি তোর নষ্ট মেয়ে মনে হয়? তোকে ভালো লেগেছে তাই তোর সাথে এসেছি। তোকে যে এতবার বলেছি তুই এখান থেকে চলে যা, তাহলে যাচ্ছিস না কিসের জন্য সেটা আমাকে বল। আমার ইচ্ছা করতেছে তোর সাথে কিছুদিন থাকবো, সময় কাটাবো, তারপর চলে যাব। এখন হইছে? আমার পক্ষে যে সম্ভব না এটা করা, তুই কেন বুঝতেছিস না? চলে যা তুই, ভালোভাবে তোর জন্য। তোর পক্ষে সব সম্ভব, তুই আমাকে এখানে রাখবি, আমি কোনো কিছু জানি না, আর সবার কাছ থেকে লুকিয়ে আমাকে এখানে তুই রাখবি। আমি শুধু তোর সাথে সময় কাটাতে চাই, অন্য কারোর সাথে না। এই মেয়ে, তুই কি বোঝাতে চাচ্ছিস বুঝতে পারতেছি না। তুই কি বলতেছিস এসব আবল তাবল কথা? আমি শুধু তোর সাথেই থাকতে চাই, অন্য কারোর সাথে না। তোর সাথে ঘুমাতে চাই, তোর সাথে আমি এই জবাবটা দেখতে চাই না। আমি বুঝলাম না তোর কথা। আমার সাথে এই জগৎ দেখবি মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? আমিও এই আন্ডারওয়ার্ল্ডের একজন ডন, আমার হাতে অনেক নেটওয়ার্ক আছে, দেখবি? মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? আর কি আবল তাবল কথা বলতেছিস? তোর মাথা ঠিক আছে? দেখ, কৃষ্ণমূর্তি কাছে একটা বড় গান ডিলার
আসতে চলেছে। প্রায় 2 কোটি টাকার উপরে বাজেট হবে। আর হরিমদনের কাছে কিছু অবৈধ মালামাল আমদানি হবে আজকে, প্রায় 5 কোটি টাকার মতো হবে। তুই কে, তোর আসল পরিচয় কি? আর তুই আমার সাথে ছদ্মবেশে এসব করতেছিস কিসের জন্য? তোর স্বার্থ কি এখানে? আমার এখানে কোনো স্বার্থ নেই, আমি শুধু তোকে একটু সাহায্য করতে চাচ্ছি, আর আমি কিচ্ছু চাচ্ছি না। নিশ্চিত এখানে কোনো কিছু রহস্য লুকিয়ে আছে? বল তুই কে, আর তোর আসল পরিচয় কি? না হলে কিন্তু এবার আমি সত্যি তোকে খুন করব। আর এবার তোকে খুন করতে আমার কোনো দ্বিধাবোধ হবে না। আমি হলাম আলিগড়ের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আলীর একমাত্র মেয়ে। আর আমার বাবাকে 4-5 জন বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলেছে, আর আমি এখানে পালিয়ে এসেছি। তুই আমার খোঁজ পেলি কিভাবে? আর তুই কিভাবে জানলি যে আমি সেখানে যাব? তোর কি মনে হয় আমার নেটওয়ার্ক অল্প একটু? আমার নেটওয়ার্কের সম্পর্কিত ধারণা বলতে কিছু নেই, বুঝেছিস? তাহলে তুই আমার কাছে এসেছিস কেন? তোর নেটওয়ার্ক দিয়ে তুই কাজ কর, আমাকে তোর কি কাজে লাগবে? তোর পাওয়ার তুই কাজে লাগা, আমার সাথে কেন তুই? আমার ইচ্ছে হচ্ছে তাই, কিন্তু একটা কথা, আর সেই কথা হলো আমি কখনো তোর ক্ষতি করব না। ভালো লাগতেছে তাই তোর সাথে থাকতেছি। ভালো লাগতেছে থাকতেছিস না কি ব্যবহার করতেছিস সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি আমি। এখন বুঝছিস আমাকে আর ছোট বাচ্চা ভেবে বসে থাকা লাগবে না। যেটা ভালো মনে হয় সেটা ভেবে রাখতে পারিস। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে থাকবো, আর আমাকে যেন কেউ দেখতে না পারে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা ঠিক আছে, এখন বকবক কম করে কর। আর তোর কোনো কথা শোনা ইচ্ছা করতেছে না। ভিতরে রুমে যা, আমি একটা মহিলাকে পাঠিয়ে দিচ্ছি ভিতরে। তুই না বলেছিস তোর এখানে কেউ থাকে না, তাহলে মহিলা আসলো কোথা থেকে? খারাপ হতে পারি, অনেক খারাপ, জঘন্যতম খারাপ হতে পারি, কিন্তু কিছু মানুষের কাছে আমি না অনেক ভালো, যারা আমার এক ইশারাতেই পুরো গ্রামটাকে তছনছ করে দিতে পারে, বুঝছিস? বাহ, বেশ ভালো লাগলো তোর ডায়লগটা শুনে, অনেক মজা পেয়েছি, অনেক ভালো লেগেছে, সিনেমার ডায়লগের মতো লাগছে। বেশি কথা না বলে ভিতরে গিয়ে অপেক্ষা কর। আর এখন বের হওয়ার চেষ্টা করবি না, কারণ বাইরে থেকে কিছু লোক আসবে। তোকে দেখলে যদি সমস্যা হয় তুই ভিতরে নিজের সেফটি নিজে রাখিস। আর একটা কথা মাথায় রাখবি, এই ঘরে যেন কেউ প্রবেশ করতে না পারে, সেটা কিন্তু তোর দায়িত্ব। আর আমি তোর অতিথি হয়ে এখানে আছি, অতিথি যতই শত্রু হোক না কেন তাকে কিন্তু প্রোটেক্ট করার দায়িত্ব তোর। কথাটা বলে বালা ভিতরে চলে গেল। আর এদিকে রুদ্র আর আলেয়া চাচিকে ফোন করলো, ভিতরে আসতে বললো। আর আলেয়া চাচি রুদ্রের ফোন পেয়ে তাড়াতাড়ি ভিতরে চলে আসলো। আর ভিতরে এসে রুদ্রের কাছ থেকে সব কিছু বুঝে নিল। তারপর চাচির ভিতরে চলে গেল এবং ভিতরে সব কিছু সেফটি অ্যাক্টিভ করে দিল, যেন ভিতরে কেউ কোনো কিছু করতে না পারে। তারপর আলেয়া চাচি সব কিছু দেখে শুনে ঠিকঠাক করে রেখে রান্নাঘরে বসিয়ে দিল। আর এদিকে রুদ্র মিটিংয়ে বসে পড়লো, সবাই চলে এসেছে। রুদ্র মিটিংয়ে সবার সাথে কথা বলতেছে, এমন সময় তর্ক বেজে গেল একজন সাথে রুদ্র। তারপর রুদ্র যা যা বললো যেমন খুশি তেমন তার এলাকা কন্ট্রোল করতে, যদি কারো এলাকায় কোনো সমস্যা হয় কেউ যেন রুদ্রকে খবর না দেয়, তাহলে তাকে গিয়ে আগে খুন করবে। রুদ্রের কথা শুনে সবাই একদম চুপ হয়ে গেল, কারণ সবাই জানে যে প্রতিদিন সবার এলাকায় একটা না একটা ঝামেলা হয়েই থাকে, আর রুদ্র সে ঝামেলা মিটিয়ে দেয়। বাইরের আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। এদিকে বালা এসে আলেয়া আন্টির সাথে গল্প জমিয়ে দেওয়ার চেষ্টা করলো। আচ্ছা আন্টি, আপনি রুদ্রের কি হন, আর রুদ্র আপনাকে চেনে কিভাবে? এই মেয়ে, তোর এত বড় সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করছিস, যেখানে রুদ্র আমাকে প্রশ্ন করে না? এটা কেমন কথা? আমি চুপ করে থাকতে পারি না যে এটা আমার বদ অভ্যাস, যার সাথে পাই তার সাথেই বকবক করি। চিরদিনের জন্য যেদিন মুখটা বন্ধ করে দেব না, সেদিন থেকে আর বকবক করতে পারবি না, তাই চুপচাপ গিয়ে বসে থাক। এখানে দেখতেছি সবাই গ্যাংস্টার যারা আছে, এই এলাকায় বসবাস করা মানুষগুলো কিভাবে থাকে আপনাদের যন্ত্রণায়? এটা নিয়ে তো তোকে টেনশন করতে হবে না, তোকে যেটা করতে বলা হয়েছে তুই চুপচাপ সেটা কর, এখানে বসে থাক চুপ করে। দেখেন, ভালোই ভালোই কথা বলেছি তো আপনার গায়ে লাগতেছে না, আর আমাকে দেখি কি ভোলা ভালা মেয়ে মনে হয় যে আমি এখনো ফিডার খাই? তোর মতো কত মেয়েকে ফিডার খাইয়ে বড় করলাম, হ্যাঁ তুই তো কোন ধানের ক্ষেত, ভাগ এখান থেকে। আমি কিন্তু আপনার নামে রুদ্রকে বিচার দেব। আপনি আমাকে ধমকি দিচ্ছেন কিসের জন্য? আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? আমাকে বলা হয়েছে তোর মুখ থেকে যেন কোনো কথা বের না হয়, তোর কথা যদি কেউ শুনে ভেতরে আসে তাহলে ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, আগে বলবেন তো যে আপনার হুকুম করেছে, আর আপনি সেই রকম হুকুম পালন করতেছেন, তাহলেই তো হয়। তোর যেটা ইচ্ছে তুই সেটা ভেবে বসে থাক, কিন্তু তোর মুখ থেকে যদি আর একটা কথাও বের হয় তাহলে তোর মাংস কিন্তু এবার এই চুলোয় রান্না করব আমি।
আলেয়ার কথা শুনে আর আলেয়ার ভঙ্গি দেখে বালা সেখানে আর কোনো কথা বললো না, চুপচাপ সেখান থেকে দূরে গিয়ে বিছানায় বসে পড়লো। আর এদিকে আলেয়া মনোযোগ দিয়ে রান্নাটা শেষ করলো। আর হুট করে আলেয়ার কানে বাইরের গ্যাঞ্জামের শব্দ আসলো, সাথে সাথে বেরিয়ে গেল আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। বালা বাইরের গ্যাঞ্জাম শুনতে পেয়ে ভিতর থেকে বোঝার চেষ্টা করতেছিল আর অনেক চেষ্টা করতেছিল বাইরে গিয়ে সব কিছু ভিডিও ধারণ করতে, কিন্তু তার চেষ্টা সফল হলো না, কারণ বাইরে থেকে তাকে বন্দি করে রাখা হয়েছিল আর সব কিছু মাটি হয়ে গেল। অফিসার রিদম, আমি এখন যেটা আপনাকে ইনফরমেশন দেব সেটা খুব ভালোভাবে শুনবেন। ম্যাডাম, আপনি কোথায়? আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না তো, অন্য শহরে খুঁজতেছি। আপনিও কোথায় লুকিয়ে আছেন আর কি করতেছেন? আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি ঠিক সময় বেরিয়ে আসব। কিন্তু আমি তোমাকে যে ইনফরমেশনগুলো দিব সেগুলো সংরক্ষণ করে রাখবে, আর যখন যেটা লিক করতে বলবো ঠিক তখন সেটা লিক করবে, তার আগে না। ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনি এখন কোথায় আছেন? আপনাকে নিয়ে সবাই টেনশন করতেছে, আর আপনার ফ্যামিলি তো সবাই অনেক টেনশনে আছে। আপনি তাদেরকে জানিয়ে দেবেন যে আমি একদম সেফ আছি আর আমার কোনো সমস্যা হবে না। আর যদি আমার খোঁজ খবর না পাওয়া যায় 1 মাসের মতো, তাহলে ধরে নেবেন যে আমি দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছি। কি বলছেন ম্যাডাম এসব? আপনি, আপনার মাথা ঠিক আছে? আমরা অপারেশনে সবাই মিলে করব, আপনি একাই কেন ওখানে? কি করতেছেন আপনি? কই? সময় হলে সবকিছু তো জানতেই পারবেন, তাহলে এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই করব, কিন্তু ম্যাডাম এটা কি আমি কাউকে জানাবো নাকি আপনার আর আমার মাঝে থাকবে, কোনটা? এটা শুধু আপনি জানবেন, আর কেউ জানবে না। আর আর আমি যেগুলো লিংক পাঠাবো সেগুলো শুধু সংরক্ষণ করে রাখবেন। ভিডিও ফুটেজগুলো পাঠাবো আপনাকে, শুধু সংরক্ষণ করে রাখবেন। ঠিক আছে ম্যাডাম। আর আপনি কোথায় থাকেন, কি করেন না করেন, কোনো বিপদে হলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন করবেন। আচ্ছা ঠিক আছে, এখন এখানে একটু গ্যাঞ্জাম হচ্ছে, আমি সেগুলো কোনোভাবে ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আপনি শুধু এগুলো সংরক্ষণ করে রাখবেন। আচ্ছা ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই হবে, আমি কোনো অতিরিক্ত কাজ করব না। কথাটা বলে ফোনটা রেখে রিদম তার নিজের ডেস্কটপে সব ইম্পর্টেন্ট ফাইল রেখে বাকি সবগুলো ডিলিট করে দিল। একটা ফাইল তৈরি করলো, সেখানে সব ডকুমেন্ট রাখবে যাতে করে যে কোনো সময় সেগুলো কাজে লাগাতে পারে। আর এদিকে বালা তো থেকেই কোনোভাবে সেই ভিডিও ফুটেজগুলো নিতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর চিল্লাচিল্লির শব্দ কমে আসলো। তোদের কি মনে হচ্ছে তোরা আমাকে এরকম বড় ধমক দিবি আর আমি ভয় পাবো তোদের? দেখো বাবা, তুমি এখনো অনেক ছোট বাচ্চা, তোমাকে ধমক দিচ্ছি না, তোমাকে আমি বোঝাচ্ছি, বুঝছো? একটু আগে তো ফিডার খাইলাম, ফিডার খেয়ে এখানে এসে মিটিং করলাম, বুঝছেন? তুমি না ভালোই মজা করতে পারো, তোমার মতো বুদ্ধিমান ছেলে এত কাজের না, তাই না? এখন কি আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যাবেন নাকি আমি উল্টাপাল্টা কোনো কিছু করব? দেখো বাবা, তোমাকে আমি বোঝাতে এসেছি, তোমার জীবনটা এখনো অনেক দূর পড়ে আছে, তুমি সবকিছু ছেড়ে চলে যাও। আপনি আমাকে বুঝছেন কি মনে করেন? কোনো কিছু মনে করিও না কচি খোকা, কারণ তুমি খেলার মাঠে প্রথম নামছো, তাই কিছু বোঝো না। খেলার মাঠে নতুন, কিন্তু আগে থেকে ধারণা আছে বটে অনেক। ও আচ্ছা, তাই নাকি? এত ধারণা দিয়ে কি করবে? এমন কিছু না, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, সাথে কাবাডি খেলবো, সাথে একটু গুলি খেলবো। তুমি ভালোই কথা বলতে পারো, বোঝো নাই? তোমার কথা তারিফ করতে হয়। দেখেন, আপনার এই বিজনেস এখানে চলবে না। এখন যদি আপনার এই ধান্দা এখান থেকে বন্ধ করে আপনার এলাকা ছেড়ে চলে যান না, তাহলে। তুমি কি আমাকে ধমকি দিচ্ছ এখান থেকে চলে যাওয়ার জন্য? আর যদি চলে না যাই তাহলে কি হবে শুনি? মুখ দিয়ে বলে কি লাভ যদি করে দেখাতে না পারি? তাই না, তার থেকে ভালো আপনাকে 3 দিন পর দেখিয়ে দেব কি হয়। তোমার দম আছে বলতে হবে, আমি দেখার জন্য বিজনেসটা এখানে করতেছি, তুমি দেখি 3 দিন পর কি করতে পারো। কথাটা বলে কালোর সানগ্লাস চোখে লাগিয়ে কমল সেখান থেকে চলে গেল। আর এদিকে রুদ্র মুচকি হাসি দিল, একটা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে একটা দুষ্ট মিষ্টি হাসি দিল। তারা সবকিছু বুঝে গেল যে কি করতে হবে এখন তাদের। তারা চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল আর সবাইকে খবর দিল যে বড় ভাইদের আদেশ এসে গিয়েছে, সবাইকে কাজে নামতে হবে 3 দিন পর। সবাইকে অস্ত্র রেডি রাখার জন্য আর ময়দানে নামার জন্য নিজেদের প্রস্তুত করতে 3 দিন সময় দেওয়া হলো। আরে রুদ্র, মাথা ঠান্ডা করে কাজ করো, এরকম করলে তো চলবে না, তাই না? আপনি তো সব শুনলেন, সে আমাকে কাছে চ্যালেঞ্জ করে গেল, সে নাকি আমাকে টেক্কা দিয়ে এখানে ধান্দা করবে। ধান্দা করতে দাও না কেন? তুমি তো দেখে একটু অবুঝ হয়ে গিয়েছো। অনেকদিন থেকে গ্রামের মানুষগুলো ফ্রিতে কোনো কিছু পাচ্ছে না, এই 3 দিন তাদেরকে একটু হুকুম দাও, তারাও ফ্রিতে কিছু। আপনি তাহলে আপনার কাজটা চালিয়ে যান, গ্রামের মানুষদের বলে দেন আপনি তো গ্রামের সর্দার। ঠিক আছে, তাহলে আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর মেয়েটার জন্য রান্না করে রেখে দিয়েছি,
তুমি যেটা বলেছিলে সেটাই করেছি। ধন্যবাদ আন্টি। আর মেয়েটা কি আপনার সাথে কোনো কিছু শেয়ার করার চেষ্টা করেছে? তেমন কিছু বলে নাই, বাট মেয়েটা অনেক বাচাল বুঝছো, অনেক কথা বলে, সহ্য হয় না এত কথা বলা। দেখি সে নাকি গ্যাংস্টারের মেয়ে, দেখি কোন ফায়দা লুটে নিতে পারে কিনা, তারপর না হয় ছুঁড়ে ফেলে দেব। আমার কেন জানি এখানে একটা রহস্যের গন্ধ নাকে আসতেছে বুঝছো। একটু দেখে শুনে সাবধানে কাজ করো, তারপর দেখা যাক কি হয়। আমি আমার মরণকে ভয় করি না। তোমরাগুলা থাকতে যদি আমাকে মরে যেতে হয় অন্য কারো হাতে, তাহলে এর থেকে বড় আফসোস আমার কিছু থাকবে না। দেখো বাবা, আমাদের সামনে দিয়ে তোমাকে এসে কেউ মেরে ফেলবে সেই কলিজা এই পৃথিবীর বুকে কারো হয়নি। কিন্তু তোমার ভিতরের মানুষ যদি তোমার কোনো ক্ষতি করে বাবা, আমরা তো কোনো কিছু করতে পারবো না। সেটা তুমি দেখে শুনে থাকবে, আর কাছের মানুষ বানানোর আগে 1000টা পরীক্ষা করে নিবে। আমার কাছের মানুষ বলতে শুধু আপনি। আপনি আমার মনের খবরগুলো জানেন, তাছাড়া হয়তো কেউ জানে না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। বাবা, তুমি এখন যে বয়সটাতে আছো না, সেই বয়সটাতে তোমার নানা ধরনের আবেগ সৃষ্টি হবে, তোমার ভালোবাসার মানুষ হবে। এরকম কোনো কিছুই হবে না। যদি এরকম কোনো কিছুই হয় তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব, কারণ ভালোবাসার মায়ায় আমি নিজেকে জড়াতে চাই না। আচ্ছা বাবা, আমি সেটা দেখে নেব। এখন আমি যাচ্ছি, আর তোমার কাজগুলো আমি করে দিয়েছি। আর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই ফোন করবে আমাকে। কথাটা বলে আলেয়া আন্টি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রুদ্র ভিতরে চলে আসলো, এসে দেখে বাইরে থেকে রুমের দরজা দেওয়া। তারপর রুদ্র এসে রুমের দরজা খুলে দিল। রুমের দরজা খোলা দেওয়ার সাথে সাথেই ভিতর থেকে বালা এসে রুদ্রের কলার চেপে ধরলো। আপনি নিজেকে কি মনে করেন শুনি? তোর আবার কি হলো? এরকম করে রেগে যাচ্ছিস কিসের জন্য শুনি? তুই আমাকে রুমের ভেতর বন্দি করে রেখেছিস কিসের জন্য, সেটা আগে বল আমাকে। আমার ইচ্ছে হয়েছে করেছি, আমি তো কাউকে কৈফিয়ত দিতে পারবো না। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। তোর এখানে আছি, তুই আমাকে ব্যবহার করতেছিস, যেটা খুশি করতেছিস, তাই বলি কি আমি সবকিছু তোর কথা মতো করব? এখন কি করবে সেটা ব্যক্তিগত তোর ব্যাপার, কিন্তু আমার যেহেতু তুই অতিথি, তাই অতিথি দেখাশোনা করার দায়িত্ব তো আমার, তাই না? এখন তো ইচ্ছে করতেছে তোকে খুন করে ফেলতে। তুই আমাকে রুমের ভেতরে এরকম করে বন্দি করে রাখলে আমি নিঃশ্বাস নিতে পারবো? আসলে মেয়ে মানুষ না, কখন যে নিজের জবানটা পাল্টে ফেলে আমি নিজেও বুঝি না। তুই একটু আগে বলেছিস তোর সমস্যা হবে, তাই তোকে আমি বন্দি করে রেখেছি, আর তুই এখন বলতেছিস তোকে আমি কেন রুমের ভেতর বন্ধ করে রেখেছি। হয়েছে, আর বাহানা দেখাতে হবে না। এখন চুপচাপ আমার বিছানা ঠিক করে দাও, আমি ঘুমাবো। তুই কাকে কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? তুই আমাকে বলেছিস বিছানা ঠিক করে দেওয়ার কথা। এখানে তুই ছাড়া অন্য কেউ নেই, তাই তোকেই বলতেছি। আর এরকম ভাবনা আর কি আছে? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি কে, আর তোর কাজ করে দেব। তোর কি মনে হয়? দেখ, আমি এত বড় হয়েছি, জীবনে কোনো কাজ নিজে করিনি, আর আজকে এখানে বিপদে পড়েছি বিধায় তুই আমার সাথে এরকম করছিস। শালি, আমি তোকে এখানে নিয়ে এসেছি না তুই আমার সঙ্গে এসেছিস, কোনটা? না হয় আমি তোর সাথে, তাই তুই আমার সাথে যা ইচ্ছা করছিস তাই করতে পারিস না, তাই না? এখান থেকে চলে যাবি কালকে, কে সন্ধ্যার বাইরে ছেড়ে দিয়ে আসবো। তুই চলে যাবি এখান থেকে। বিপদের সময় কেউ কাউকে সাহায্য করতে চায় না, এটা বললেই তো পারিস। চলে যাব, সমস্যা নেই। কথাটা বলে বালা কান্না করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আর রুদ্র পড়ে গেল মহাবিপদে। জীবনে কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেনি তার জীবনে। আজকে প্রথম সে কি করবে না করবে বুঝে উঠতে পারতেছে না। রুদ্র ইচ্ছা করতেছে মেয়েটাকে শেষ করে দিতে, কিন্তু পারতেছে না কোনো একটা অজানা কারণে। তারপর চুপচাপ বিছানায় গিয়ে এক সাইডে বসে পড়লো। রুদ্র মনে করেছিল যে এমনিতেই হয়তো রাগ করে আছে, কিন্তু গিয়ে দেখে সত্যি সত্যি ফপিয়ে ফপিয়ে কান্না করতেছে বালা। এই মেয়ে, এমন কি বলেছি যার জন্য এইভাবে কান্না করতে হবে? তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে নে। আমার ইচ্ছা, আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি খেয়ে নেব, কাউকে এখানে নজরদারি করতে হবে না। মাথা গরম আছে আজকে, তুই যদি আরেকটু মাথা গরম করিস তাহলে কখন যে কি হবে। তোর মাথা গরম তাতে আমার কি হয়েছে? আমার মাথা কি ঠান্ডা আছে? তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে আমি দেখতে চাচ্ছি না এখন। দেখতে হবে না, তুই এখন খাবার খেয়ে নিয়ে তোর যেটা খুশি সেটাই করতে পারিস। অতিথি বলে কথা, না খেলে কেমন হয় না? বেহায়ার মতো আমার সাথে কথা বলতে হবে না। তুই এখন এখান থেকে চলে যা, বুঝছিস? আমার সাথে এখন আর তোকে কথা বলতে হবে না। দেখ, কিন্তু কিন্তু কোনো মেয়ের সাথে এরকম না কথা বলিনি, প্রথম তোর সাথে আমি কথা বলেছি। এখন যদি তুই ইগো দেখাতে এসেছিস আমাকে, তাহলে তুই থাক,
একটা মেয়ে রাগ করে আছে, কান্না করতেছে, ক্ষুধা লাগছে, তার কই খাওয়ার দিবি, সেটা না করে রাগ দেখিয়ে চলে যাচ্ছে। ঠেকা বসছে কাউকে খাওয়াই দিতে। জীবনের কেউ আমাকে খাওয়াই দিল না, আমি কাউকে খাওয়াই দিলাম না। আজকে কোথাকার কোন মেয়েকে নাকি আমি খাওয়াই দিব। 2 দিন হলো এখানে আছি, আর আপনি আমার সাথে সময় কাটিয়েছেন, আর এখন বলছেন চেনেন না, খাওয়াই দিতে পারেন না। মেয়ের সাথে সময় কাটিয়েছি, তার জন্য কি সবাইকে খাইয়ে দিতে হবে? এরকম তো কোনো কথা না। সবার সাথে তো আর আমাকে তুলনা করলে চলবে না। আমি স্পেশাল কিছু, তাই আমাকে স্পেশাল ভাবেই মেনটেন করতে হবে। কিসের স্পেশাল বুঝলাম না। আর আমার জীবনে কোনো স্পেশাল বলতে কোনো কিছু নেই। সবাই সমান, সব মেয়ে সমান। টাকা দিলে সবাই আসবে, টাকা না দিলে কেউ আসবে না। সব মেয়েরা রাতে আসে, রাতের কাজ করে রাতের টাকা নিয়ে চলে যায়। আমি কিন্তু যাইনি। সমস্যা? তুই যাবি কিভাবে? এখান থেকে তো সুবিধা নিচ্ছিস। তোর যা খুশি তাই ভাবতে পারিস। এখন তোকে আমাকে খাইয়ে দিতে হবে, সব থেকে বড় কথা এটা। আমি পারবো না তোকে খাইয়ে দিতে। তোর যা করার তুই তাই করতে পারিস, কিন্তু আমি তোকে খাওয়াতে পারবো না। তোকে বলছি না তুই এখন আমাকে খাইয়ে দিবি, তো খাইয়ে দিবি। এর থেকে বেশি কথা শুনতে চাই না। এক কথার মানুষ, আমি বলছি খাওয়াতে পারবো না। তুই নিজের হাতে খেয়ে নে, না হলে এমনই থাক। আচ্ছা, তোর মাঝে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? আমি একটা মেয়ে মানুষ, তাই না? জানি তুই একটা মেয়ে মানুষ, কিন্তু তুই যদি এখন নিজেকে হিজড়া বলে দাবি করিস তো আমি মানতে পারবো না, তাই না? মুখে লাগাম দিয়ে কথা বল। এরকম ভাবে কথা বললে কিন্তু তোকে আমি। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, অযথা চিল্লিয়ে লাভ নাই। এর থেকে তুই ডিম পাড় এখানে বসে বসে। এবার কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমি ডিম পারি, তাই না? আর তুই? মানুষ, আর আমি সব থেকে জঘন্য একজন মানুষ। সেটা তোকে বলতে হবে না, সেটা তোর আচার আচরণে বোঝা যায় তুই কোন লেভেলের জঘন্যতম। তোর সাথে এত কথা বলার আমার কোনো ইচ্ছা নাই, বুঝছিস? এখন তোর খাইতে ইচ্ছা করলে খা, না করলে চুপচাপ ঘুমিয়ে পড়। আমাকে ডিস্টার্ব করিস না, আমি গেলাম। আমাকে এখানে একা রেখে কই যাবি তুই? আমার ভয় লাগে, আমাকে সঙ্গে করে নিয়ে যা। তোর মাথা ঠিক আছে? তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব, এখন তুই কি ঠিক আছিস? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার তো কোনো কিছু হয়নি, আমি তো একদম ফ্রেশ। তুই ভাবলি কি করে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব? হঠাৎ করে রুদ্র ফোন আসলো, আর রুদ্র ফোনের কথা বলতে বলতে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। বালা এবারও বাইরে আসতে পারলো না। তার প্ল্যান কোনোভাবেই কাজে দিচ্ছে না। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। কি করলে সে রুদ্রের মনের জায়গা নিতে পারবে আর সব জায়গায় তাকে নিয়ে যাবে। মনের একটা ফিলিংস জাগাতে হবে যে কোনো প্রকারে। রুদ্র বাইরে আসলো। বাইরে এসে রাতের অন্ধকারে কালো হেলমেট আর কালো পোশাক পরে বেরিয়ে পড়লো আর আন্ডারওয়ার্ল্ড জগতে। এখানে কি সমস্যা? বাহিরে কেউ এসে ঝামেলা করবে, সবাই চুপ করে আছিস কেন? ভাই, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, তাই চুপ করেছিলাম। আমরা আপনাকে বিষয়টা জানাতে চেয়েছিলাম আর আপনার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, তারপর মিশনে নামতে চেয়েছিলাম। আমাদের এলাকাতে কি হয় না হয় সেটা তুই ভালো করে জানিস। ভাই, তাও আপনার অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারি না। পরে আবার আপনার উপর কোনো চাপ আসলে? সেটা আমি দেখে নেব। যারা একটু বার্গেনিং করবে এখানে এসে, তাদের সাথে সাথেই। ভাই, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। সাথে সাথেই কাজ শেষ করে দেব। মিশন আর এই বাকের চাচার জমির সমস্যার সমাধানটা হয়েছে নাকি এখনো হয়নি? ওইখানে একটু সমস্যা আছে। বাকের চাচার ছেলে বাকের চাচার সাথে বেইমানি করেছে। পুলিশ, এখানে তো কাহিনী ইন্টারেস্টিং। হয়ে বাপের সাথে বেইমানি করলো কেন? বাকের চাচা চেয়েছিল তার মেয়েকে অর্ধেক সম্পত্তি দিতে, কিন্তু তার ছেলে মানতে পারতেছিল না। তার জন্য আমি বেইমানি করে সম্পূর্ণ জমিটা তার নামে লিখে নিয়েছে। তাহলে সেখানে আর আমাদের কি করার? তাদের বাপ ছেলের সম্পর্কের মধ্যে এটা হয়ে গিয়েছে, আমরা তো সেখানে কিছু বলতে পারি না। তাদের ফ্যামিলিগত সমস্যা। কিন্তু ভাইয়া, এখানে একটা সমস্যা আছে। আমাদের যে পাশের এলাকা সুজন ভাই আছে না, সেই সুজন ভাই আবার বাকের চাচার ছেলের সাথে চিটারি করে সম্পূর্ণ জমিটা দখল নিয়েছে। এখানে আমার কি করার? ছেলে বাপের সাথে বেইমানি করেছে, আর বেইমানের ফল এখন সে ভোগ করতেছে। করতে থাকুক। কিন্তু বাকের চাচা আমার সাথে এসে দেখা করে, আপনার সাথে দেখা করার জন্য। কিন্তু আমি আর কতদিন এটা সহ্য করব? বাকের চাচাকে আসতে না বলে তার ছেলেকে আসতে বলিস, কিছুক্ষণ পিটাবি, তারপর তার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনি যেটা বলবেন সেটাই। এখন ভাইয়া, আপনি কোথায় যাবেন? নাকি বাসায় ফিরে যাবেন? আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আমার কোনো কিছু হলে সাথে সাথে সিঙ্গেল পেয়ে যাবে আর লোকেশন পেয়ে যাবে, চলে আসিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কাজে লেগে পড়ি
আর খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে বাসায় চলে আসবো। নে, এখানে দেখ 2 লাখ টাকা আছে, তুই 50,000 টাকা নিবি, বাকি টাকা তোর ছেলে পেলেদের দিয়ে দিস। ভাইয়া এত টাকা তো এখন লাগবে না, যখন লাগবে তখন চেয়ে নেবো, এখন আছে। যখন যেটা দেবো সেটা নিয়ে রেখে দিবি, সময় হলে কাজে লাগবে, বুঝছিস? কখন আমার হাত ফাঁকা হয়ে যায় বলা তো যায় না। রুদ্র সেখানে আর বেশিক্ষণ দেরি করলো না, তার গাড়িটা নিয়ে সে তার অন্য একটা স্থানে গেল। সেখানে মেয়ে বান্ধবীর অভাব নেই, মন খারাপ হলে এখানে চলে আসে আর যার সাথে খুশি তার সাথে গিয়ে রুমে গিয়ে মজা নিয়ে আড্ডা দেয়, তারপর বেরিয়ে যায়। আজকে এমনিতেই এসেছে এখানে দেখাশোনা করার জন্য, কার সাথে রাত কাটানোর জন্য না, কারণ ঘরে একটা আছে, মন চাইলে তার সাথেই থাকতে পারবে। কি আমার আজকে মুড অফ কেন? চলো আমার রুমে। এমনি আসলাম এখানে, আর আজকে কারো রুমে যাব না। আজকে এখানে সবার সাথে কিছু কথা আছে। কেন, কোনো কিছু হয়েছে নাকি? আর সবাইকে কি খবর দেব? সমস্যা? আরে ধুর, কোনো সমস্যা নাই, এমনিতেই অনেক দিন থেকে তো আসা হয় না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তাই ভাবলাম একটু খোঁজ খবর নেই, আর কোনো কিছু লাগলে দিয়ে দেই। কিছুদিন আগেই তো 5 লক্ষ টাকা দিলে এখানে, আর এখন কারো কিছু লাগবে না মনে হয়। বলা যায় না, কখনো আবার ফকির হয়ে যাই। বর্তমান যে উপদ্রব চলছে আমার উপর, সবাই আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, বেঁচে থাকি না মরে যাই। এসব কথাবার্তা বাদ দে, এখন রুমে চল, তোকে একটু মাসাজ করে দেই। খারাপ লাগতেছে, একটু মাথাটা ব্যথা করতেছে, চল তাড়াতাড়ি শেষ করি। আর কতদিন এইভাবে? একটা বিয়ে করে নে, তাহলে তো পার্মানেন্ট একজন পেয়ে যাবি, তাই না? থাকতে আবার বিয়ে করা লাগে কিসের জন্য শুনি? তো আছিস একসাথে। এভাবে কি জীবন চলে? আমরা না হয় এই পথে এই লাইনে কাজ করি, আমাদের চলতেছে, কিন্তু তুই তার জন্য এরকম ভাবে থাকবি কেন? সব জ্ঞান দিবি না, বুঝছিস? এখন কাজ করতেছিস, কাজ কর। আর এখন এরকম কথা বললে কিন্তু মুড নষ্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ দুজনে একসাথে সময় পার করলো, করার পর রুদ্র সেখান থেকে বেরিয়ে আসলো। আর আসার সময় সবাইকে ডেকে নিল, প্রায় 15 থেকে 20 জন নারী সেখানে থাকে। আর সবাই রুদ্রকে দেখে রুদ্রের কাছে এসে পড়লো। অনেকদিন পর রুদ্রকে দেখতেছে, 1 সপ্তাহ তাদের কাছে অনেক দিন, কারণ ওদের কাছে রুদ্র প্রতিনিয়ত যাওয়া আসা করতো, কিন্তু 1 সপ্তাহ ধরে আসতেছে না। তারপর রুদ্র সবাইকে সবকিছু খুলে বলে দিল, তারপর কিছু টাকা ধরিয়ে দিল সবাইকে। তারপর বাইক নিয়ে রুদ্র সেখান থেকে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে দেখে পুরো বাড়ি অন্ধকার কুটকুটে হয়ে আছে, কারেন্ট আছে কিন্তু বাড়ির ভিতর লাইট অফ, কিসের জন্য সবগুলো? রুদ্র তার হাতে পিস্তলটা নিয়ে নিল এবং ধীরে ধীরে বাসার ভিতরে প্রবেশ করলো আর সব লাইটগুলো জ্বালিয়ে দিল। দেখলো কোথাও কেউ নেই, ভালোভাবে তারপর সিসিটিভি ফুটেজ চেক করলো, কোনো কিছুই দেখতে পেলো না। তাহলে বাসার বাল্বগুলো অফ করলো কে? তারপর রুদ্র মনে হলো সে তো বিকেলে বেরিয়ে গিয়েছিল আর বাল্বগুলো তো জ্বালায়নি, আর মেয়েটা তো বন্দি রুমে আছে। মেয়েটার কথা মনে পড়তেই তাড়াতাড়ি রুমের ভিতর চলে আসলো রুদ্র। আপনি ঠিক আছেন? এভাবে শুয়ে আছেন কিসের জন্য? এখানে আর আপনাকে দেখে এরকম লাগতেছে কিসের জন্য? আপনি এসেছেন? প্লিজ, আমার খুব ভয় লাগতেছে এখানে একা। আমি চারিদিকে কেমন ভুতুরে একটা ভাব। আশেপাশে কোনো ভূত নেই, এত ভূতের ভয় পেতে হবে না। আর আমি চলে এসেছি, এখন বলেন কি হয়েছে? আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ আমি জানতাম না, বিশ্বাস করেন। আপনি আমাকে একা রেখে গিয়েছেন তো গিয়েছেন, এখন রাত 10টা বাজে। এত তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছি, এটা আপনার জন্য মঙ্গলকর, বুঝছেন? এত তাড়াতাড়ি বাসায় ফ্রি না। আপনার বোঝা উচিত ছিল বাসায় একলা একটা মেয়ে আছে, তার ভয় লাগতে পারে। আর আপনি লাইটগুলো কোথায় কি রেখেছেন কিছুই খুঁজে পাচ্ছিলাম না, ভয়ে তো আমি শেষ। বেঁচে তো আছেন, মরে তো যাননি। মরে গেলে তো ঝামেলাটা অর্ধেক শেষ হইতো, তাই না? তাহলে আপনি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন? এইভাবে ভয় দেখিয়ে মেরে ফেলার থেকে ডিরেক্ট মেরে ফেলান, ঝামেলা শেষ হয়ে যাক, তাই না? আরে রেগে যাচ্ছেন কিসের জন্য? আর অবশ্যই আপনাকে রাগী অবস্থায় দেখতে অস্থির মানে অসাধারণ লাগে আমার কাছে, বুঝছেন? আপনার এই রাগী লুকটা দেখার জন্য আপনাকে রাগিয়ে দিই আমি। এখন মজা নেওয়া হচ্ছে, তাই না? আমি এখানে ভয়ে মরে যাচ্ছি আর আপনি আমাকে সান্ত্বনা না দিয়ে মজা নিচ্ছেন। আমি কি করব? আপনি তো ভয়ে কান্না করতেছেন, আর আমি আপনাকে কি সান্ত্বনা দেব? আপনি ছোট বাচ্চা যে আপনাকে কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেব? চাইলে কিন্তু সেটাও করতে পারেন, আমি কিন্তু মানা করব না। আর আমার খুব ক্ষুধা লেগেছে। আমি না আপনাকে বলেছি খেয়ে নিতে, আপনি এখনো না খেয়ে আছেন কিসের জন্য? আমি কিন্তু আপনাকে বলেছি আমি খেতে পারি না নিজের হাতে, আমাকে সব সময় আমার বাবা খাইয়ে দিত। তাহলে এখন এখানে পড়ে আছেন কিসের জন্য? আপনার বাবার কাছে যান, আপনার বাবা আপনাকে খাইয়ে দিবে। আমি তো পারবো না। আমার বাবা থাকলে হয়তো আজকে আমি আপনার এখানে এসে আমি এভাবে পড়ে থাকতাম না, আর আপনার এরকম অবহেলাগুলো সহ্য করতাম না, বুঝছেন? আজকে আমি অসহায় তার জন্য। সরি, ভুলে গিয়েছিলাম, মাফ করবেন। আমি আসলে এইভাবে বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি।
ঠিক আছে, লাগবে না খাইয়ে দেওয়া। আসলে আমি কখনো নিজের হাতে খাইনি তো, তাই ঠিক মতো খাইতে পারি না। কিন্তু আজকে থেকে শিখে নেব, সমস্যা নেই। আমি কখনো কাউকে খাইয়ে দেইনি, তার জন্য আমার লজ্জা লাগতেছিল। আমি এখন খাইয়ে দিচ্ছি, কালকে থেকে শিখে নিয়েন, বুঝছেন? আজকে আমি খাইয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিনগুলো দেখতে হতো না, হয়তো আমাকে এইভাবে লুকিয়ে থাকতে হতো না। চার দেওয়ালের মাঝে আমি কখনো এইভাবে চার দেওয়ালের মাঝে লুকিয়ে থাকিনি। ঠিক আছে, মন খারাপ করতে হবে না। কালকে থেকে আমি আপনাকে একবার হলে বাইরে নিয়ে যাব আর ঘুরিয়ে নিয়ে আসবো, আপনার মন হালকা হবে। ধন্যবাদ আপনাকে আমাকে এইভাবে স্বস্তি দেওয়ার জন্য। এখন কি আপনি ঘুরতে যাবেন রাত্রে আমার সাথে? এত রাতে বাইরে যাবেন, আপনার ভয় লাগবে না? হাসালেন আপনি আমাকে, বুঝছেন? কেন, কি করলাম আপনাকে আমি? তেমন কিছু না, চলেন বাহিরে, আমরা বাইরে একটু ঘোরাঘুরি করে আসি, আপনার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন দেখি কোথায় নিয়ে যান আমাকে। আমার পছন্দের কোনো জায়গা নেই, যেখানে ভালো লাগে সেখানে গিয়ে বসে থাকি। আচ্ছা, আমি কি আপনার জীবনের কোনো কাহিনী শুনতে পারি যেগুলো আপনাকে সবসময় কষ্ট দেয়? সবাই সুখের গল্প শুনতে চাই, আপনি কষ্টের গল্পগুলো কেন শুনতে চাচ্ছেন বলুন তো? আমার ইচ্ছে হলো তাই শুনতে চাচ্ছিলাম যে আপনার তো জীবনে কষ্টের মুহূর্ত অনেক হবে। না, তেমন কোনো কষ্টের গল্প আমার জীবনে নাই, এসব নিয়ে আমি কোনো চিন্তাও করি না। এই যে আপনার বাবা মা নেই, আপনার কষ্ট হয় না যে তারা থাকলে আপনাকে কত ভালোবাসতো, আপনি এই পথে আসতেন না? আমার কপালে এটা লেখা ছিল না, আমি আমার কপালকে তো পরিবর্তন করতে পারবো না, তাই না? আপনি চাইলে কিন্তু ভালো হয়ে যেতে পারতেন এই পথে না এসে, তাই না? সবাই কিন্তু চেষ্টা করে ভালো হওয়ার, কিন্তু কয়জনে পারে ভালো হতে বলেন? বালা আর কোনো কথা বলল না রুদ্রের সাথে। রুদ্রের পিছনে পিছনে গিয়ে বাইকে উঠে বসলো। রুদ্র বাইক নিয়ে চলে আসলো নদীর ধারে। বাইকটা রেখে নদীর ধারে ঘাসের উপর বসে পড়লো আর সিগারেট ধরিয়ে সিগারেট খেতে লাগলো। বালা চারিপাশে হাঁটাহাঁটি করে দেখতে ছিল, জায়গাটা উপভোগ করতেছিল বালা। রুদ্র হুট করে কি যেন হয়ে গেল, নিজেও জানে না। বালাকে শক্ত করে জড়িয়ে ধরলো, নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল বালার ঠোঁটে। বালা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল প্রথমে। যতই পুলিশ অফিসার হোক না কেন, আচমকা একটা ঘটনা ঘটে গেলে ভয় পাবে সবাই। রুদ্র এরকম পাগলামি দেখে বালা ভয় পেয়ে শেষ। কিছুক্ষণ পর রুদ্র বালাকে ছেড়ে দিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এটা কি ছিল? এটা কি করলেন আপনি? আমাকে বাইরে নিয়ে এসেছেন এটা করার জন্য? আমি জানি না কি করতেছি, আর আমি কখন কি করি সেটা নিজেও জানি না। আপনি আমাকে কিস করলেন কিসের জন্য? আর হুট করে এইভাবে এখানে? বললাম তো আমার ইচ্ছে হয়েছে তাই করছি, আর এখন কোনো সমস্যা? এই তো সমস্যা। আমাকে কি পেয়েছিস? যা ইচ্ছা তাই করতেছিস, যখন খুশি তখন যেভাবে খুশি ব্যবহার করবি নাকি? এখন কি হয়েছে? এখন যদি বেশি বাড়াবাড়ি করিস না, এর থেকে বেশি কিছু করব। এখন চুপচাপ এখানে বসে থাক। তোর যদি এটা করার ইচ্ছা ছিল তাহলে রুমের ভেতরে করতে পারতি, এখানে খোলামেলা জায়গায় এসব করার কি দরকার ছিল? আবার আমার ইচ্ছে হয়েছে বাইরে নিয়ে আসার, তাই বাইরে নিয়ে এসেছি। এখন হয়েছে? কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করতেছিস না। আমি বাইরে এসেছি, মুক্ত আকাশে ঘুরতেছিস, মনটা ফ্রেশ করতেছি, মুখটা আমার নষ্ট করে দিবি তুই। এখন যদি আর একটা বেশি কথা বলিস তাহলে কিন্তু আবার কিস করবো, আর তার থেকে বেশি কিছু করব। কেন, আমি কি তোর সম্পত্তি? যখন খুশি তখন যা খুশি ব্যবহার করবি? ওর টাকা লাগবে, তোকে টাকা দেবো, সমস্যা নেই। কতগুলো টাকা লাগে দিয়ে দেবো, তাও কোনো কথা বলবি না, এখানে চুপচাপ থাক। আমি আপনাকে কিছু কথা মন দিয়ে শুনবেন প্লিজ। এরকম করে মিনতি করে বলা বাদ দিয়ে ভালোভাবে বল, সমস্যা নেই। আমার বাবাকে আমার আপন চাচারা মেরে ফেলেছে, বুঝেছেন? আমি অসহায়, আমাকে সেখান থেকে পালিয়ে চলে আসতে হয়েছিল। আমার বাবা আপনার সম্পর্কে খুব ভালোভাবে জানে, উনি আমাকে আপনার ঠিকানাটা দিয়েছিল, আর বাবার একজন বিশ্বস্ত বন্ধু আপনার দলে কাজ করে। মানে কি বলতেছিস তুই? তোর বাবার বিশ্বস্ত বন্ধু আমার দলে কাজ করে, তার মানে? কিন্তু আপনার কাজের কোনো কথা আমার বাবাকে বলেনি। আপনার সাথে ওই লোক কখনো বেইমানি করেনি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার খোঁজ, তাহলে আমার লোক তোমাকে এসেছে আর তুমি আমার কাছে এসেছো আমার লোকের হাত ধরে। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝেন না, আর আপনার সেই দলের লোককে ভুল বুঝবেন না। আপনি আমাকে সম্পূর্ণ কথাটা বলতে দেন। ওর কথা শোনার ইচ্ছা করতেছে না এখন, বুঝছিস? এখন চুপ থাক, আমাকে চুপ থাকতে দে এখন একটু। এখন আমার কথাগুলো আপনাকে শুনতে হবে, এই কথাগুলো শোনা আপনার জন্য খুবই জরুরি। বলেছি না আমি চুপ করে থাকতে চাই? কিছুক্ষণ একটা বেশি কথা বললে এখান থেকে মেরে পুঁতে দেবো।
অবন্তিকা ভয়ে আর কোনো কথা বলতে পারতেছে না, আর রুদ্র ভাবতেছে তার দলের বেঈমান কাজটা কে করেছে। স্বাভাবিক, এটা আন্ডারওয়ার্ল্ড জগৎ, কত বেঈমান কত বেঈমানি করতেছে, এসব স্বাভাবিক। কিন্তু রুদ্রের দলে যে লোকগুলো কাজ করে সবাই অনেক সলিড, কিন্তু এই আনসলিড লোকটা কে? রুদ্র চুপচাপ সিগারেট খাচ্ছে তো খাচ্ছেই, একটার পর একটা খাচ্ছে, আর অবন্তিকা অনেক ভয় পাচ্ছে, কারণ রুদ্রের এই অবস্থায় দেখে সে ভয় পাচ্ছে। অবন্তিকা যে মিশনে এসেছে সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে, সব ভিডিও করতেছে, তারপর রুদ্র আশেপাশে যদি কোনো কথা বা কুলু বের করতে পারে সেগুলো রেকর্ড করে নিচ্ছে, যাতে করে পরবর্তী কোনো কাজে লাগে। রুদ্রকে খেপানোর চেষ্টা করতেছে, কোনোভাবেই মুখ থেকে কোনো কিছু শোনার চেষ্টা করতেছে, রুদ্রের একবারে গভীরে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু রুদ্র তাকে এতটা কাছে টেনে নিচ্ছে না বা মনের কথাগুলো বলতেছে না তাকে। অবন্তিকা সব চেষ্টা কেন জানি ফেল করতেছে তার কাছে। কি হয়েছে তোমার? এভাবে মুখ গুমরা করে আছো কিসের জন্য? বুঝতেছি না তো। তুমি এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করবে বলো তো? বাসায় বলে বিয়ের ব্যবস্থা করলেই তো হয়। এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা, জানো না তুমি? আমি তো খুব ভালো করেই জানি এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাই আলাদা, কিন্তু যদি ধরা পড়ি তখন কি হবে ভেবে দেখেছো? আমাদের কিছুই হবে না, রুদ্র ভাই যতদিন বেঁচে আছে আমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, সেটা তুমি ভালো করে জানো, আর আমিও জানি। তুমি খুব ভালো করে জানো বাবা রুদ্র ভাইকে দেখতে পারে না, যখন তখন তাদের মাঝে ঝামেলা হয়। আর এসব নিয়ে টেনশন করিও না তো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে রুদ্র ভাইকে জানাবো বিষয়টা, আর রুদ্র ভাই তোমার বাবার সাথে কথা বলবে। তুমি রুদ্র ভাইয়ের সামনে গিয়ে বোবা হয়ে থাকো, রুদ্র ভাইয়ের সাথে কথা বলতে পারো না, আবার তুমি আমাদের সম্পর্কের কথা কিভাবে জানাবা? আমাকে জানাতে দাও না তুমি। তুমি পাগল হইছো, তুমি যখন বলবা রুদ্র ভাইকে আমাদের সম্পর্কের কথা, রুদ্র ভাই তো আমাকে আগে কিছুক্ষণ পিটাবে, মেনে নেবে, বাট আমার সেই পিটানি খাওয়ার ইচ্ছা নেই। বুঝতে পারছি, যা করার সেটা আমাকেই করতে হবে। তুমি পিটানি খাও আর যাই করো, আমাকে আমার কাজ করতেই হবে। তুমি এরকম কোনো কিছু করবা না, আমাকে আর 1 মাস সময় দাও, আমি এই 1 মাসের ভিতরে সবকিছু কমপ্লিট করব। আচ্ছা, এটাই লাস্ট, এরপর আর তুমি আমার কাছ থেকে কোনো সময় চাইতে পারবে না, না হলে আমি চলে যাব। আরে পাগলি, এটা কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তোমাকে না কি করতে ইচ্ছা করতেছে জানো না? তোমাকে কিছু করতে হবে না, তোমাকে আমি লাস্ট বারের মতো সুযোগ দিচ্ছি, না হলে কিন্তু আমাকে আর কখনো পাবে না, এটা মাথায় রেখো। আচ্ছা বাবা, হয়েছে, আর রাগ করতে হবে না, এবার কাছে আসো, আদর করে দিচ্ছি, গিয়ে ঘুমাও, আমিও যাই। তুমি আর আমাকে স্পর্শ করতে পারবে না বিয়ের আগে। এটা কেমন কথা হলো? তুমি ভালো করে জানো তোমাকে কিস না করলে আমি ঘুমাতে পারবো না। সেটা দেখার সময় আমার নেই, এখন তুমি কোনো কিছু পাবা না, কোনো কিছু পাবা না, আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। ভেবে দেখো, আমি কিন্তু ঘুমাতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। এখানে আমার কোনো কিছু করার নেই, তুমি ঘুমাতে পারবে না, তোমার কষ্ট হবে অনেক, কিন্তু আমি তো এদিকে ধুকে ধুকে মরতেছি, সেটা দেখতেছো না? কথাটা বলে নিশিতা সেখান থেকে চলে যেতে লাগলো, আর মিশন সেখানে দাঁড়িয়ে রইলো। নিশিতা কিছু দূর যাওয়ার পর আবার ঘুরে আসলো, তারপর মিশনের ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। কিছুক্ষণ দুজনের চোখ বদ্ধ করে রইল। নিশিতা মিশনকে ছেড়ে দিয়ে কোনো কথা না বলেই চলে গেল। মিশন খুব ভালোভাবে বুঝতে পারতেছে যে নিশিতার অনেক ভয় করতেছে আর অনেক কষ্ট হচ্ছে তাকে ছাড়া থাকতে। যা করতে হবে খুব তাড়াতাড়ি এটা ভেবে চিনতে মিশন তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে রুদ্র এখনো সিগারেট খেয়েই যাচ্ছে। তার এরকম মাতাল অবস্থা দেখে এবার অবন্তিকা সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছে। একের পর এক এত সিগারেট খেলে একটা মানুষ কতদিন বাঁচবে সেটাই ভেবে একটু কষ্ট হচ্ছে অবন্তিকার। একটা মানুষের ভিতরে এত কষ্ট যে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। দেখুন প্লিজ, আপনি এবার থামেন। এত সিগারেট খেলে তো আপনি মরে যাব, আর আমি এটাই চাই খুব তাড়াতাড়ি আমার জীবনটা শেষ হয়ে যাক। মানে আপনি কথার কোনো কিছুই বুঝলাম না, মানে আপনার কথার কোনো কিছুই বুঝলাম না আপনি এটা কি বলতেছেন? যতদিন বেঁচে থাকবো ততদিন কষ্ট থাকবে, মরে যাব তাও কষ্ট হবে, কিন্তু সেই কষ্টগুলো কেউ দেখবে না, আমি দেখবো, শুধু আমি বুঝবো সেই কষ্টগুলো। মানুষ তো বলে মরে গেলে সব কষ্ট শেষ হয়ে যায়, আর আপনি বলতেছেন মরে গেলে আরো কষ্ট হয়। বুঝলাম না বিষয়টা। জীবনে কি এমন ভালো কাজ করেছি যে মরে গেলে পরপারে গিয়ে ভালো থাকতে পারবো? খারাপ কাজ তো কোনো কিছু করিনি যে ভালোভাবে থাকতে পারবো সেখানে। তাহলে ভালো কিছু করতেছেন না কিসের জন্য? এইভাবে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন কিসের জন্য? এই সমাজ আমাকে ভালো থাকতে দেয়নি, এই সমাজ আমাকে ভালো হতে দেয়নি, এই সমাজ আমাকে কখনো ভালো হতে দিবে না। আপনি চাইলে সমাজ কেন, এই সমাজের বাপও আপনাকে ভালো মতো বাঁচতে দিবে, আর আপনি তো সাধারণ একজন মানুষ। আপনি ভুলে যাচ্ছেন যে আমি কোন লেভেলের মানুষ, সাধারণ মানুষ কিভাবে আপনি আমাকে বলতে পারেন?
তাহলে আপনি গ্যাংস্টার, আর গ্যাংস্টার হয়ে তো কত মানুষ ভালো হয়ে যাচ্ছে, তাই না? গ্যাংস্টার হয়ে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা ভালো থাকতে পারতেছে না। আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, তাদের কাছে সবকিছু খুলে বলেন, পুরো আন্ডারওয়ার্ল্ড শেষ করে দেন, তাহলেই তো হয়ে যায়। সবাই শেষ, আপনি খুশিতে থাকতে পারলেন। আপনার মাথা ঠিক আছে, গ্যাংস্টার বা আন্ডারওয়ার্ল্ড কখনো শেষ হয়ে যায় না, আর পুলিশ আর গ্যাংস্টার আন্ডারওয়ার্ল্ড কখনো শেষ বা পতন হবে না। হুট করে গুলির আওয়াজ শুনতে পেল রুদ্র আর অবন্তিকা। দ্রুত তাড়াতাড়ি করে উঠে পড়ল এবং চলে যাওয়ার জন্য বাইকে উঠে পড়তেই চারদিকে লোকজন এসে তাকে ঘিরে ফেলল। আর ভিড়ের মাঝখান থেকে কমল এসে ভিতরে প্রবেশ করলো আর রুদ্র এর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। তুই জানি আমাকে কি বলছিলি, আমার মনে পড়তেছে না, আরেকবার বলতো। না, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে মেরে ফেলার জন্য এসেছেন? আরে ছোট্ট খোকা দেখি ভয় পেয়ে গেছে, একটুতেই ভয় পেয়ে গেছো? আমি তো মানুষ, জীব জন্তু তো না যে ভয় পাবো না। ভয় তো সবাই পায়, জীবনের মায়া তো সবার আছে, তাই না? আমি তো শুনেছিলাম রুদ্র নাকি কখনো ভয় পায় না, তাহলে আমি কি সেটা ভুল শুনেছিলাম? হয়তো সঠিক, হয়তো ভুল, আমি তো সেটা নিজেও জানি না। লোকে যেটা বলে সেটাই আমি। তাই বাবা, এই করছি খোকা আটাকে তোমার সাথে দেখো তো, মনে হচ্ছে একদম নতুন আমার লাগতো। ও আচ্ছা, তাই লাগবে আপনার? তাই না নিয়ে যান, সমস্যা নেই তো। আমার তো কারো প্রয়োজন হয় না। আপনার লাগবে, আপনি নিয়ে যেতে পারেন। তাই তোমার কি কোনো ইগো নাই? তোমাকে যে আমি এখন মেরে ফেলতে এসেছি, তোমার কি আফসোস হচ্ছে না? মোটেও না, একটুও না। কারণ আমি নিজেকে সেই দিনের মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছি। সেদিন তোকে আমি আমার হাতে পিস্তল জুড়ে দিয়েছি। তাহলে একটু আগে বললে যে ভয় লাগতেছে, আর এখন এত বড় বড় ডায়লগ মারতেছিস, ব্যাপার কি? দেখেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যে আমাকে এখানে মেরে ফেলার জন্য এসেছেন, সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম যে আপনি আমাকে এখানে মারার জন্য আসবেন। আমি তার জন্য এখানে এসেছি। মানে কি কি বোঝাতে চাচ্ছিস তুই আমাকে? আপনার সাথে আমি একটু কথা বলবো। আমি তো এখানে আছি, সমস্যা নেই, কিন্তু এই মেয়েটার এখান থেকে যেতে দিতে হবে। আমি ওই মেয়েটার সাথে একটু কথা বলি, তারপর আপনার সাথে কথা বলতেছি। কুত্তার বাচ্চা, তুই এখন আমার সাথে কথা বল, আমি তোর জম এখানে দাঁড়িয়ে আছি। দেখেন, যদি আমি কুত্তার বাচ্চা হইতাম তাহলে আমাকে কুত্তার বাচ্চার মতো দেখা যেত, মানুষের মতো না। তাই এরকম আলতু ফালতু গালিগালাজ করবেন না। আর এখানে একটা মেয়ে মানুষ আছে, সুন্দরভাবে কথা বলেন। মেয়ে মানুষটাকে পাঠিয়ে দেই, আমাকে মেরে ফেলেন, সেটা পরে দেখা যাবে। কেউ কোথাও যেতে পারবে না, সবাই এখানেই থাকবা, আর দুজনকেই মেরে ফেলবো। আপনি এখান থেকে চলে যান, আর এখান থেকে হয়তো যেতে পারবেন। যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে চলে যাবেন। আপনি ভাবলেন কি করে আপনাকে এখানে একা রেখে আমি চলে যাব? দেখেন ম্যাডাম, আমি যেটা বলছি সেটা শুনেন, না হলে সবার আগে কিন্তু আপনার। প্লিজ, আপনি এখন চুপচাপ থাকেন, এখানে একটাও কথা বলবেন না। উনি কি বলেন শোনেন, আর চুপচাপ এখান থেকে চলে যাব আমরা দুজন এখান থেকে। এখন কি আপনি আমার মাথা গরম করাবেন নাকি বুঝতে পারছি না। যেটা বলতেছি সেটা শুনলে সমস্যা কি? আমি যেটা বলছি সেটা শুনলে আপনার সমস্যা কি? আপনি ওনার কথা শুনলে তো হয়, উনি আমাদের যেতে দিবে, তাই না? তার মানে আপনি চাচ্ছেন যে আমি ওনার কথা শুনবো, ওনার গোলামি করব, আর তারপর আমার জীবন ভিক্ষা নিয়ে চলে যাব? মানুষকে বেঁচে থাকার জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আজকে না হয় এটা করলেন, সমস্যা কি? এই জন্য কোথাও গিয়ে মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব বা কোনো মেয়ে মানুষকে নিয়ে বিপদে পড়লে সেই মেয়ে মানুষকে বোঝাতে নেই। আমাকে কোনো কিছু বোঝাতে হবে না, এখন আমি যেটা বলতেছি সেটা করেন। এখন যদি আপনি মরে যান না, আমার কোনো আফসোস নাই, বুঝছেন? আপনি আমার কথা কিছু শুনলেন না। এখন আপনার খুশি, আমি তো মরার জন্য প্রস্তুত। কথাটা বলে রুদ্র পিস্তল বের করে মুচকি হেসে দিয়ে কমলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কমলের লোকেরা সবাই গান পয়েন্ট করলো রুদ্রের দিকে। রুদ্র কোনো কথা বলতেছে না, চুপচাপ আকাশের দিকে একটা ফাঁকা গুলি করলো। আকাশের দিকে ফাঁকা গুলি করা দেরি, সেখানে রক্তের বৃষ্টি শুরু হতে দেরি হলো না। 5 মিনিটের ভিতরেই কমল বাদে কমলের প্রত্যেকটা লোক মাটিতে শুয়ে পড়লো। রুদ্র অবন্তিকা তার বুকের সাথে জড়িয়ে ধরে আছে, না হলে অবন্তিকার অবস্থা শেষ হয়ে যেত। তার জন্য অবন্তিকাকে জড়িয়ে ধরে রেখেছে। কমল, এবার বল, কি করবি? পালিয়ে যাবি নাকি নিজের জীবন দিবি? বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও বাবা, আমি সত্যিই জানতাম না বাবা, আমার ভুল হয়েছে। সবাই না এটাই বলে, যখন বিপদে পড়ে এটাই বলে, কিন্তু আমি কখনো এটা বলি না। আমি বলি আমার জীবনটাই নিয়ে নে। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার জীবনে মায়া আছে আমার কাছে, প্লিজ বাবা আমাকে যেতে দাও, আমার সন্তান আছে। কুত্তার বাচ্চা, এবার পায়ে ধরে মাপ চাওয়ার কি আছে? এত ছোট কলিজা নিয়ে এরকম করিস কিসের জন্য? তোকে বলেছিলাম না দেখিয়ে দেবো। আমি কথা বলে চুপ করে থাকার লোক না, কাজে দেখিয়ে দেওয়ার লোক। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনেও তোমার এলাকাতে আর আসবো না, আর তোমার বিরুদ্ধে জীবনেও কথা বলবো না আজকের পর থেকে।
তোর জীবন থাকলে তো তুই আমার বিরুদ্ধে কথা বলবি বা আমার এলাকায় আসবি, তাই না? বাবা এরকম করিও না প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও, আমাকে দাও বাবা। এভাবে বললে তো ছেড়ে দেওয়া যায় না। আমার তো এখানে কোনো কিছু করার নাই। আমার ছোট ভাইরা যেটা ফয়সালা করবে সেটাই। আমি যাচ্ছি, তোর যেটা খুশি সেটা করতে পারিস ওদের সাথে। বাবা এরকম করো না বাবা আমার সাথে, প্লিজ বাবা আমাকে ছেড়ে দাও বাবা। রুদ্র কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে অবন্তিকাকে সঙ্গে করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে তার ছোট ভাই যত ছিল সবাই সব কাজ কমপ্লিট করে সবগুলোকে নদীতে ফেলে দিল। তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লো। পরের দিন সকালবেলা সবাই চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। রুদ্র এর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে অবন্তিকা রুমের ভিতরে নেই। রুদ্র আর সেদিকে ভুরুক্ষেপ না করলে আবারও ঘুমিয়ে পড়লো। কালকে রাতে নদীর ধারে কি হয়েছিল শুনি? কই কি তেমন কোনো কিছু হয়নি, আমি তো কিছুই জানি না, আমি তো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো, আমাকে মিথ্যা কথা বলবা না, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। আরে পাগলি, তেমন কোনো কিছু হয়নি, আমি জানি না ওইসব, আমি গিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম সত্যি। তোমাকে বলতে হবে না, আমি রুদ্র ভাইয়াকে জিজ্ঞেস করে নিব কি হয়েছিল। আমি রুদ্র ভাইয়ের বাসায় যাচ্ছি। আসলে গতকাল কমল নামে একজন গ্যাংস্টার রুদ্র ভাইকে মারার জন্য প্ল্যান করেছিল। রুদ্র ভাই সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয়। আমরা সেখানে উপস্থিত হওয়ার পর রুদ্র ভাই বেঁচে যায় কোনোভাবে। কি বলো, রুদ্র ভাইয়ের উপর অ্যাটাক হয়েছিল আর আমরা কেউ জানতেই পারলাম না গ্রামবাসী? বলো কি, রুদ্র ভাইয়ের উপর অ্যাটাক হয়েছে, এত বড় খবর তুমি? শুধু তুমি জানো না, বাকি গ্রামবাসী সবাই জানে। এত হাইপার হওয়ার কিছু নেই, চুপচাপ থাকো। ও আচ্ছা, তাহলে আমি কোথায় ছিলাম? আমি কি অন্য জগতে ছিলাম নাকি? বুঝছি, কাল ক্লান্ত ছিলাম তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। ঘুমিয়ে পড়বে না তো কি করবে, ছোট বাচ্চা? এই দেখো, ভালো হবে না কিন্তু। মোটেও তুমি আমাকে ছোট বাচ্চা বলবে না। ছোট বাচ্চাদের ছোট বাচ্চাই বলতে হয়, তাই না? কালকে তুমি রাত 9টার আগেই ঘুমিয়ে পড়েছো। আচ্ছা চলো, রুদ্র ভাইয়ের কাছে আয়, আমরা দুজন গিয়ে আজকে বলে আসি। আসলে তুমি পাগল হয়ে গিয়েছো, তোমার মাথায় কোনো কিছু ঠিক নেই, তুমি নিজেকে ঠান্ডা করো। আরে কালকে রাত্রে বাবা জানি কার সাথে কথা বলতেছে আমার বিয়ের ব্যাপার নিয়ে, আমি তো ঘুমাতেই পারছিলাম না ঠিক মতো। তুমি কখন কি বলতেছো না বলতেছো তোমার মাথা কাজ করতেছে তো ঠিক মতো? তুমি কি একটু আগে কি বললা? তুমি গতকালে অনেক ক্লান্ত ছিলা, ঘুমিয়ে পড়েছিলা, আর এখন কি বলতেছো? আসলে টেনশনে কি থেকে কি হয়ে যাচ্ছে আমার, আমি নিজেই বুঝতে পারতেছি না। আসলে আমার কি করা উচিত আমি বুঝতেছি না। তোমাকে এখন কোনো কিছু করতে হবে না বা কোনো কিছু বুঝতেও হবে না, তুমি থাকো। আমি রুদ্র ভাইয়ের কাছে গেলাম, রুদ্র ভাই ডাকতেছে। আমাকে সাথে করে নিয়ে গেলেই তো পারো, তাহলে আমি কথা বলে আসতে পারতাম, তাই না? সময়টা হোক, নিয়ে যাবো তো, তাই না? আমি বলতেছি না 1 মাস সময় চেয়েছি, 1 মাসের ভিতরে সবকিছু কমপ্লিট করলেই তো হলো। আচ্ছা যাও তাহলে, আমিও যাই, বাসায় কিছু কাজ বাকি আছে, কাজগুলো শেষ করে গিয়ে রাতে দেখা হবে। কথাটা বলে নিশিতা সেখান থেকে চলে গেল। আর এদিকে মিশন রুদ্রের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখনো বিছানায় বসে আছে, কিন্তু এদিকে অবন্তিকার মুখ গুমরা করে বসে আছে। কালকের ওই ঘটনার পর থেকে রুদ্রের সাথে একটা কথাও বলতেছে না সকাল থেকে, এখনো কোনো কিছু খায়নি পর্যন্ত। এই মেয়ে আর কতক্ষণ এভাবে থাকবেন আপনি? সেটাই বলেন তো শুনি। আপনাকে বলছি না আমার সাথে কথা বলবেন না, তারপরও কথা বলতেছেন কিসের জন্য? কথা বলতে হবে না আমার সাথে, অন্তত খেয়ে নিয়ে আপনি বড় লোকের মতো চুপ করে থাকেন, আমি কিছু বলবো না। আমার ক্ষুধা নেই, আমি এখন খাবো না, যখন ক্ষুধা লাগবে তখন খেয়ে নেব, নিজে থেকে আপনাকে কিছু করতে হবে না। দেখেন, আপনি এভাবে মুখ গোমরা করে থাকলে না আপনাকে মোটেও ভালো দেখায় না, তাই এইভাবে না থেকে আমাকে ভালো দেখাক বা না দেখাক সেটাতে আপনার কিছু যায় আসে না, বা আমার কোনো। এবার কিন্তু মোটেও ভালো হচ্ছে না। আমি কিন্তু কি করব বুঝতে পারতেছি না। আপনি কিভাবে পারলেন এতগুলো মানুষকে নৃশংসভাবে শেষ করে দিতে? আপনার কি? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেই ঘটনার জন্য এত মন খারাপ? এগুলো তো স্বাভাবিকের থেকে কত ভয়ঙ্কর হয়ে যায়। আসলে আপনি মানুষ নামের কলঙ্ক, আপনি এতগুলো মানুষকে এভাবে নিষ্ঠুরভাবে শেষ করে দিলেন। তার মানে ওরা যদি আমাকে মেরে ফেলতো তাহলে আপনি খুশি হইতেন, তাই তো? আমি কি সেটা বলেছি আপনি ভালো হতে চেয়েছেন? আপনি কেন এটা করলেন? ওরা যেটা চেয়েছে সেটা দিলেই তো আপনার সাথে ওরা ঝামেলা করতো না। ও আচ্ছা, তাহলে আপনার মনে এ ধারণা ঠিক আছে। নেক্সট টাইম যখন কোনো ঝামেলা হবে না তখন ওরা যেটা চাইবে সেটাই দিয়ে আসবো। কমল যেমন আপনাকে চেয়েছিল, আপনাকে দিলে হতো, ওই ঝামেলাটাও হতো না, তাই না? তারপর কমল আপনাকে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিত আর আপনি রাতের রানী হয়ে যেতেন। খুব ভালো হতো। তাহলে কি আপনি আমার জন্য সবাইকে মেরে ফেলেছেন এইভাবে? কেন আমি আপনার জন্য সবাইকে মেরে ফেলবো? আমার পার্সোনাল ছিল তাই। সত্যি করে বলেন না, কেন আমার জন্য এসব করেছেন নাকি? মোটেও না, এখন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনি চুপচাপ খেয়ে নেন, না হলে কিন্তু ভালো হবে না।
কথাটা বলে রুদ্র খাবার প্লেট হাতে করে নিয়ে গিয়ে অবন্তিকার সামনে দাঁড়িয়ে পড়লো আর খাবার তুলে অবন্তিকার মুখের সামনে ধরলো। অবন্তিকা আর না করতে পারলো না। অবন্তিকা চুপচাপ খেয়ে নিল আর অবন্তিকার মনের ভিতর একটু ভালো লাগা কাজ করতেছে যে তার জন্য আজকে এমন একটা ফিলিংস কাজ করতেছে তার মনে। তার মিশন দিন দিন সফল হতে চলেছে। আচ্ছা, আপনি কি কখনো কারো প্রেমে পড়েননি? হা হা হা। হাসতেছেন কেন? ব্যাপারটা বুঝলাম না। কেন, আপনার কি মন নেই? আমি আর প্রেম, মন থাকলে যে প্রেমে পড়তে হবে এরকম তো কোনো কথা নেই। আপনি তো আমাকে খাইয়ে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি কি খাইছেন? এখন খেতে ইচ্ছে করতেছে না, পরে যখন ইচ্ছে হবে খেয়ে নেব। এটা আবার কোন ধরনের কথা? আপনি আমার ঠিক খোঁজ খবর রাখতেছেন, বাট আপনি নিজে খাচ্ছেন না। জীবনে আমার কোনো অতিথি ছিল না, আপনি প্রথম আমার লাইফে। অতিথি আপ্যায়ন না করলে কেমন হয় না? কেন, আপনার বাড়িতে কোনো মেহমান আসে না? আপনার আত্মীয় স্বজন কেউ নেই? থাকলে তো আসবে, আর আমার আত্মীয় স্বজন আছে কিনা আমি তো সেটা নিজেও জানি না। কেন, আপনার কখনো ইচ্ছা হয়নি যে আপনার ফ্যামিলির খোঁজ খবর নিতে? কে আপনার বাবা মা? অযথা সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই, তাই আর ওইসব খোঁজ খবর নিতে যাইনি। এখন আমার খাওয়া হয়েছে, আর খাওয়াতে হবে না। আমার তো পেট ফুলে বেলুন হয়ে যাচ্ছে। আপনার কথায় মাঝে মাঝে এমন কথা উঠে আসে না, না হেসে থাকতে পারি না। কি জানি, আমি তো আর মানুষকে হাসাতে পারি না। সবাই নাকি বলে আমার কথায় কোনো রসকস নেই। রসকস না থাকাই ভালো। বর্তমান যে যুগ, এই যুগের রসকস থাকলে ঝামেলা। এখন আপনি বসে পড়েন, আমি আপনাকে খাইয়ে দিব। আমার না খুব ইচ্ছা কাউকে খাওয়াবো, বাট কাউকে খাওয়াতে পারিনি জীবন। আমার না ইচ্ছা নেই কারো হাতে খাওয়ার, বুঝেছেন? আমার ইচ্ছে করতেছে না এখন খাইতে। এটা আবার কোন ধরনের কথা হলো? আপনি আমাকে খাইয়ে দিচ্ছেন, ঠিক আছে, আমি খাইলাম তো। যখন আমার খাইতে ইচ্ছে করবে তখন খেয়ে নেব, এখন এসব ভালো লাগতেছে না। দেখুন, এখন আমার কথাটা আপনাকে রাখতে হবে, আর আমি কেমন যে জেদি সেটা তো আপনি ভালো করে জানেন। সত্যি আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার একটা মিশন আছে, মিশনটা আমার কমপ্লিট করতে হবে, না হলে অনেক ঝামেলা হয়ে যাবে। এত টেনশন করার কি আছে? সবকিছুর সমাধান আছে। আপনি খাওয়া দাওয়া করেন, তারপর বাকি টেনশন করেন। তারপর অবন্তিকা জোর জবস্তি করে খাইয়ে দিল রুদ্রকে। রুদ্র প্রথমে খেতে না চাইলেও পরে আবার খেয়ে নিল। কি জানি মনে করে অবন্তিকা এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে, আর অবন্তিকা ভুলে যাচ্ছে তার দায়িত্বের কথা। এখন দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে অবন্তিকা। রুদ্রের কাছে কেমন জানি দুর্বল হয়ে পড়তেছে সে। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনের রুমে বসেছিল, তখন মিশন রুমের ভিতর চলে আসলো হুট করে। প্রথমে মিশন লজ্জা পেয়ে বেরিয়ে যেতে ধরলো, রুদ্র তাকে থামিয়ে দিল। কিরে, কই যাচ্ছিস? আর ভিতরে চলে এসেছিস, লজ্জা পাবার কি আছে? না ভাইয়া, এমনিতেই আপনি এখানে কথা বলা শেষ করেন, বাইরে আপনার জন্য অপেক্ষা করতেছি। আমার বিয়ে করা বউ না, আর তোর ভাবিও না, লজ্জা পেয়ে চলে যাবি। আর আমি এখানে কোনো কিছু করব, চলে আয়। আসলে ভাইয়া, আপনি আমাকে যেটা বলছিলেন না, সেটা একটু তথ্য নিলাম, সেখানে একটু ঝামেলা আছে। আমি আগে থেকে জানতাম সেখানে ঝামেলা হবে, আর একটু না অনেক বড় ঝামেলা হতে চলেছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি সবাইকে খবর দিচ্ছি। আর তোদেরকে কিছুই করতে হবে না, যা করব আমি একা করব, কারণ এটা জীবন মরণের খেলা। আমি মরে গেলে কান্না করা থাকবে না, কিন্তু তোরা মরে গেলে অনেকে কান্না করার থাকবে, আর অনেকে অভিশাপ দিবে আমাকে। ভাইয়া, এটা আপনি কি বলতেছেন? আপনি জীবনের রিস্ক নিয়ে সেখানে যাবেন, আর আমরা এখানে বসে থাকবো, এটা কিভাবে? দেখ, তুই কোথায় কি করিস না করিস সব কিন্তু আমার নলেজে আছে। তাড়াতাড়ি বিয়েটা দিচ্ছি তোদের, এই ঝামেলার আগেই বিয়ে দেব। নতুন দাম্পত্য জীবন শুরু কর। আমি মরে গেলেও আপনাকে সেখানে আমি একা যেতে দেব না। দেখ ভাইয়া, এরকম করিস না, তোরা সবাই ভালো থাক, আমি এটাই চাই। ভাইয়া, আমরা কেউ আপনাকে একা সেখানে যেতে দেব না। এটা আপনি যতই বলেন না কেন, আমরা কেউ মানবো না এটা। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আর আমি আজ রাতে নিশিতার বাবার সাথে কথা বলবো, তোদের বিয়ের দিন তারিখ ঠিক করব। কিন্তু ভাইয়া, এই ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? এটা তো কেউ জানে না। আমি তোর বড় ভাই, এই কথাটা মাথায় রাখিস, বুঝছিস? আর বড় ভাইয়ের কাছে। আচ্ছা ভাইয়া, আর এখানে কোনো কিছু বলতে চাই না আমি এখানে। আপনি আর কিছু বলিয়েন না, আমি বুঝতে পারছি। নে, এখানে 5 লাখ টাকা আছে, সুন্দরভাবে সবকিছু আয়োজন করবি, কোনো কিছু যেন কমতি না থাকে। গ্রামের প্রতিটা মানুষ যেন খুশিতে মুখরিত হয়। আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। আমি সবাইকে খবর দিচ্ছি। আচ্ছা, এত লাফালাফি করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু শত্রুরাও জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। যা করবি চুপচাপ হুট করে আয়োজনটা শুরু হয়ে যাবে। ওকে ভাইয়া, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে, আমি যাচ্ছি। কথাটা বলে মিশন টাকাগুলো হাতে নিয়ে চলে গেল। তারপর তার ফ্রেন্ড সার্কেল মানে যারা একসাথে কাজ করে সবাইকে খবর দিল, সবার হাতে টাকা ধরিয়ে দিল, প্রতিটা মানুষকে টাকাগুলো দিতে বলল। গ্রামে প্রায় 500 মানুষ বসবাস করে,
সবাই সুন্দরভাবে টাকাগুলো বন্টন করে দিল এবং সবাইকে বিয়ের দাওয়াত দিল। এই গ্রামে যত মানুষ থাকে সবাই রুদ্র নিজের ছেলের মতো ভালোবাসে, কেউ ভাইয়ের মতো, কেউ বা চাচার মতো। যার সম্বন্ধ যেমন সেভাবেই সবাইকে আপন করে নিয়ে আসে রুদ্র। তখন আপনি কিসের মিশনের কথা বললেন? আর সেখানে আপনি একাই যাবেন? এটা বলা যাবে না, বাট এটাতে অনেক রিস্ক আছে, তাই আমি একাই যাব। আমি মরে গেলে আমার পাশে কান্না করার কেউ থাকবে না, কিন্তু ওরা যদি কেউ মারা যায় ওদের ফ্যামিলি আছে। আপনি যদি জানেন আপনি সেখানে গেলে মারা যাবেন, তাহলে কেন আপনি সেখানে একাই যাবেন? আমি যদি মারা যাই না, সেখানে সবাইকে নিয়ে মারা যাব, কিন্তু এই বাকি গ্রামের মানুষগুলো সবাই সারা জীবন বসে খেতে পারবে। আপনি বেঁচে থাকলেও তো তারা সারা জীবন বসে খেতে পারবে, তাই না? আপনি তো তাদের উপার্জন করে খাওয়াতে পারবেন। পুলিশের যে চাপ পড়েছে আমার উপর, কখন যে কি হয় আমার, আর এদিকে যে আমার শত্রু বাহিনীর হাতে কখন মরে যায়, ঠিক আছে? আমার পুলিশকে এত ভয় পাচ্ছেন কেন? আর আপনার শত্রু বাহিনী তো সুযোগ পেলে আপনাকে মেরে ফেলবে। পুলিশের কাছে আমি অবৈধ কাজ করি, তারা তো আর জানে না যে আমি কেন অবৈধ কাজ করি, কেন এই পথে আছি। আপনি বুঝিয়ে বলে অবশ্যই তারা বুঝবে। আইন তো সবার কাছেই সমান, তাই না? সেই সুযোগটা দিলে তো আমি তাদেরকে বলবো, তাই না? সেই সুযোগটা কিন্তু তাদের সামনে পাবোই না। আপনি চেষ্টা করলে কিন্তু সবকিছুই করতে পারবেন। যেহেতু চেষ্টা করে এতগুলো মানুষকে খাওয়াতে পারেন, তো এটাও করতে পারবেন। সেটা পরে দেখা যাবে, আগে সবাইকে হাসি খুশি রাখি, পরেরটা পরে দেখাবো। আমাকে বাইরে নিয়ে যাবেন? আমি দিনের বেলায় গ্রামটা ঘুরে দেখতে চাই। আপনাকে দেখে মনে হয় না আপনি এই গ্রামে ঘুরতে পারবেন, কারণ আপনার যদি কোনো শত্রু দেখে ফেলে। আপনি সাথে থাকলে আমি ভয় পাই না। আপনার সামনে থেকে আমাকে নিয়ে যাবে এমন হ্যাডাম কারোর কাছেই নেই। আমাকে এত বিশ্বাস করা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। কখনো আমি পোল্টিবাজি করি, ঠিক নেই। এরকম কথা বলতেছেন কিসের জন্য? পোল্ট্রিবাজি করবেন মানে? মানুষ স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আপনি যেমন আপনার জীবন রক্ষার স্বার্থে এখানে এসে থাকতেছেন না, আমার হয়তো জীবন রক্ষার স্বার্থে আপনার সাথে বেইমানি করতেই পারি। আপনি এসব কি কথাবার্তা বলতেছেন? আমার সাথে বেইমানি করবেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? ক্ষতি না করলে যে বেইমানি করবো না, এটার কোনো গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না। তাই আমি যতদিন ভালো আছি ততদিন ভালো, খারাপ হওয়ার আগে আপনি এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। আপনি কি জীবনে কখনো ভালো হবেন না? কবে যে মরে যায় সেই হিসাবটাই রাখি না, আবার ভালো হওয়ার হিসাব কখন রাখবো শুনি? মানুষ চাইলে সবকিছুই করতে পারে, বুঝছেন? আপনি যদি চান তাহলে ভালো হতে পারবেন, জীবনযাপন সুন্দরভাবে করতে পারবেন। আপনি জানেন, আইনের লোকেরা গ্রামকে সিন্ডিকেট গ্রাম বলে অভিহিত করে। তারা এই গ্রামকে উড়িয়ে দিতে চায় মানচিত্র থেকে। এই গ্রামের প্রতিটা মানুষকে তারা নৃশংসভাবে মারতে চায়, জানেন আপনি? এটা কেন করবে তারা? আমি বুঝতেছি না। আপনার কি মনে হয় প্রতিটা পুলিশই ভালো, বা প্রতিটা আইনের লোক ভালো? আপনার কি মনে হয় জনগণ সবাই ভালো, আইনের লোক সবাই ভালো? আমি সেটা বলতেছি না, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করলেও কিন্তু সবকিছু থেকে বেরিয়ে এসে ভালো হওয়া যায় নিজের চেষ্টায় থাকলে। এসব কথা বাদ দেন তো, চলেন আপনাকে আমার গ্রামটা দেখিয়ে নিয়ে আসি। আমি গোসল করব, কিন্তু গোসল করার পর পরবো কি? আমার তো কোনো জামা কাপড় নেই। আচ্ছা, এই কথা আপনি গোসল করেন, গোসল করা শেষ করে দেখবেন আপনার জামা কাপড় এখানে এসে উপস্থিত। আমি গোসল করে ভিজে কাপড় এখানে আসবো আপনার সামনে? আপনি পাগল হয়েছেন, তাই না? সমস্যা কি? রাতে মনে হয় আমাদের মাঝে কিছু হয়নি, সব কিছুই হয়ে গিয়েছে। আপনার কি আমি দেখি নাই বলেন তো? আমার মনে হয় লজ্জা শরম কোনো কিছু নাই, তাই না? দেখেছেন যেহেতু সবকিছু এসে দাঁড়িয়ে থাকবো সামনে, তাই না? এত লজ্জাপতি হলে চলবে না, যেটা বলতেছি সেটাই করেন। আপনি গোসল করতে চান, আমি যাচ্ছি। আপনি গোসল করতে যান, আমি যাচ্ছি, এর মানে কি আপনি আমার সাথে গোসল করবেন? করলাম, সমস্যা কি? আপনার কোনো সমস্যা আছে? আপনি গোসল করতে যাচ্ছেন, আমি যাচ্ছি। আপনার মাথা ঠিক আছে? আমি করব আপনার সাথে গোসল? রুদ্র আর অবন্তিকাকে একটা কথা বলতে দিল না। অবন্তিকাকে কোলে তুলে নিয়ে বাথরুমে চলে আসলো। অবন্তিকা অবাক, রুদ্র কি করতেছে। অবন্তিকা তার হাত দিয়ে ছোটাছুটি করতেছে, কিন্তু রুদ্র ছেড়ে দিচ্ছে না। তারপর রুদ্র শাওয়ার ছেড়ে দিল আর অবন্তিকাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কাক ভেজার মতো দুজনে সেখানে দাঁড়িয়ে ভিজতেছে। অবন্তিকা নড়াচড়া করতেছে, কিন্তু রুদ্র তাকে নড়তেও দিচ্ছে না। অবন্তিকা যে কি একটা অবস্থা, অবন্তিকা বক বক করে যাচ্ছে, কিন্তু রুদ্র কানে নিচ্ছে না। রুদ্র শুধু ফিল করতেছে এখন রুদ্রের জীবনে কোনো মেয়ে আসেনি এভাবে তাকে অধিকার দেখিয়ে কথা বলবে, এরকম কোনো মেয়ে আসেনি তার লাইফে। অবন্তিকা প্রথম মেয়ে। প্রায় 30 মিনিটের মতো দাঁড়িয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। হাসি দেওয়া শুরু করলো অবন্তিকা। তখন রুদ্রের হুঁশ ফিরে আসলো আর শাওয়ার বন্ধ করে দিল। তারপর আবার ওখান থেকে কোলে করে নিয়ে বাইরে নিয়ে আসলো। আর বাইরে এসে অবন্তিকা তো বড় অবাক, এগুলো কিভাবে আর এইখানে এত তাড়াতাড়ি কেমনে সম্ভব। বিয়ের আয়োজন কেমন চলতেছে? সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ ভাইয়া, সবকিছু ঠিকঠাক চলতেছে, কোনো সমস্যা নেই। আর সবাই খবর পেয়ে গিয়েছে।
রাতে হুট করে আয়োজনটা শুরু করবি, বুঝেছিস? যাতে কেউ বুঝে ওঠার আগে আয়োজনটা শেষ হয়ে যায়, সকাল অবধি। আচ্ছা ভাইয়া, আপনি হুট করে আবার দিন তারিখ পরিবর্তন করলেন কেন? এত এগিয়ে নিয়ে আসলেন কেন? তুই যদি এত বুঝতে পারতি তাহলে আজকে আমার জায়গায় তুই থাকতি, আমি না। আচ্ছা ভাইয়া, আমার ভুল হয়েছে এটা আপনাকে বলা। আমি এখন যাচ্ছি, বাকি কাজগুলো শেষ করতেছি। ভাই শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ভাইয়া বলেন, সমস্যা নেই। কি বলবেন না? তোর যত কথা আছে আমি পরে শুনে নেব যদি সময় পাই। কি বলছেন ভাইয়া? বুঝতে পারতেছি না। কিসের সময় পাই নাই পাই এইগুলো কি বলছেন আপনি? দেখ, তুই বিয়ে করতেছিস ভালো কথা, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবি। আর আমি যদি এই গ্রামে না থাকি তাহলে সবাইকে একসাথে করে রাখবি সব সময়। আমার জায়গাটা তুই ধরে রাখবি। ভাইয়া দেখেন, এরকম কোনো কিছু করবেন না ভাইয়া, তাহলে আমি নিজেই শেষ করে দেব ভাইয়া। আমরা ভালো থাকতে পারবো না ভাইয়া আপনাকে ছাড়া। তোকে আমার সব কথা বলে দিলাম, তুই এই কথাটা কাউকে বলবি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তোর বিয়েতে কতক্ষণ সময় দিতে পারবো জানি না, বাট আমি ভাইয়া প্লিজ এরকম কোনো কিছু করবেন না ভাইয়া। আমরা 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 সবাই আপনার জন্য অপেক্ষা করবো ভাইয়া। আপনি ফিরে আসবেন ভাইয়া আমার কাছে, আমাদের কাছে। বাদ দে, তুই তোর মতো মজা কর। আর আমি মনে করবি যে তোর বড় ভাইয়া সবসময় তোর পাশে আছে, সবসময় থাকবে। মিশন কোনো কথা বলতে পারতেছে না, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। কারণ মিশন খুব ভালো করে জানে সেই জায়গাটা কতটা বিপজ্জনক, সেখান থেকে ফিরে আসা কতটা ইম্পসিবল। মিশন এটাও ভালো করে জানে কেন রুদ্র তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে না। সেখানে গেলে কম করে 10 থেকে 15 জনকে মারা যেতে হবে। আর রুদ্র কারোর সাথে কোনো প্ল্যান শেয়ার করেনি সেখানে একা কি করবে না করবে। তারপর মিশন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল মনে কষ্ট নিয়ে। আর রুদ্র মুচকি হাসি দিয়ে মিশনের নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়ে বিদায় দিল। আজকে আপনাকে আমি একটা সত্য কথা বলতে চাচ্ছি, যেটা শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত না। মানে বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছেন আপনি আবার আমাকে? সেটা হলো, আজকে মিশন আর নিশিতার বিয়ে হতে যাচ্ছে। তাদের বিয়ের ডেটটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। সবাইকে তো অন্য ডেটে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছে, তাহলে তারা কিভাবে খবর পাবে? সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি আপনার মতো নিজেকে তৈরি করে রাখুন বিয়েতে যাওয়ার জন্য। আপনি না কখন কি করেন কাউকে জানান না, আর পরে সবাই। এত বেশি কথা মোটাও ভালো লাগতেছে না। আর কথা হচ্ছে যে আমি হয়তো রাত্রে আপনাকে সময় দিতে পারবো না। আপনাকে আমার কিছু ছোট ভাই প্রোটেকশন দিবে, কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। কেন? আপনি কোথায় যাবেন আর আপনি সেখানে থাকবেন না? আমার এলাকাতে বিয়ে বলে কথা, আমাকে তো একটু এলাকাটা দেখা লাগবে, দেখাশোনা করা লাগবে। হয়তো আমি সেভাবে সময় দিতে পারবো না, বাট মাঝে মাঝে এসে দেখে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আপনার জন্য খাবার রেডি করি। আপনি না নিজের হাতে খেতে পারেন না, তাহলে আপনি রান্না করলেন কিভাবে আর আমার জন্য? নিজে খেতে পারি না এটা সত্যি, কিন্তু রান্না তো করতে পারি। এটা তো বলিনি যে রান্না করতে পারি না। আপনার মাঝে আর কত কি লুকায়িত আছে আমি নিজেও জানি না। আপনার মাঝে যে কি কি আছে। আমার মাঝে আরো অনেক কিছু স্পেশাল আছে, যেটা সময় হলে তারপর দেখতে পারবেন। ও আচ্ছা, তাই নাকি? সেই সময়টা কবে হবে আর আমি সেটা কবে দেখতে পারবো? এখন মোটেও কথা বলতে ইচ্ছে করতেছে না। এখন যান, আপনি গিয়ে আপনার কাজগুলো শেষ করেন, না হয় ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। অবন্তিকার রুদ্র এর সাথে আর বেশি কথা বাড়ালো না। রুদ্র ভিতরে চলে আসলো আর অবন্তিকার ডাইনিং টেবিলের কাছে চলে আসলো। সে ফোন বের করে অফিসার নাদিম সাহেবকে ফোন করলো আর তাদের স্টাফকে রেডি হতে বলল আজকে মিশনে নামার জন্য। আজকে এখান থেকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি যেভাবে প্ল্যান করেছেন সেভাবেই সবকিছু হবে, কোনো সমস্যা হবে না। এটা মাথায় রাখবেন, এটা যেন কেউ একটুও বুঝতে না পারে, বুঝছেন? সমস্যা নেই, আমরা আমাদের স্পেশাল সব ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যাব। এটা কিন্তু মাথায় রাখবেন, এই গ্রামের প্রতিটা মানুষ কিন্তু রুদ্রর জন্য পাগল, জীবন দিতেও। সমস্যা নাই, এখানে কোনো বাধা মানব না। কেউ সামনে আসলে তাকে আমরা লাশ বানিয়ে তারপর রুদ্রকে নিয়ে আসব। যে কোনো মূল্যই রুদ্রকে লাগবে, বুঝছেন? রুদ্রের মাধ্যমে কিন্তু আমরা পুরো গ্যাংস্টার দমন করতে পারবো। আচ্ছা ম্যাডাম, বেশি কথা বলা ঠিক হবে না, আপনি যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারেন। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আজকে মাথায় রাখবেন, এখানে কিন্তু বিয়ে হতে চলেছে, ভুল করেও কোনো কিছু যেন মিস্টেক না হয়। সমস্যা নেই, কোনো মিস্টেক হবে না আমাদের। আর আমরা চেষ্টা করব সবাইকে জীবিত অবস্থায় ধরার। যদি কেউ মারাও যায় তাতে কোনো আফসোস নেই, কিন্তু রুদ্রকে জীবিত অবস্থায় লাগবে আমাদের পুরো, বুঝছেন আমার বিষয়টা? আচ্ছা ম্যাডাম, তাহলে তো হয়েই গেল। এখন আমরা নির্ভয়ে কাজ করতে পারবো, আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না 2 সেকেন্ডও। আর একটা কথা, আমার বাবা মাকে জানিয়ে দিবেন যে আমি আগামীকালকে বাসায় ফিরে আসব, আমাকে নিয়ে যেন আর টেনশন না করে।
আপনি পারলে বাসায় একটু কথা বলেন, সেটাও বেটার হবে। আঙ্কেল আন্টির অবস্থা খুব খারাপ। এই অবস্থা তাদের সাথে কথা বলা সম্ভব না, যে কোনো সময় আমি ধরা খাবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি তাদেরকে এক্ষুনি গিয়ে খবরটা জানিয়ে দিচ্ছি আর বাকি সবাইদেরও খবর দিচ্ছি। এখন থেকে মিশন শুরু করে দেন, আর আশেপাশের এলাকার যত আছে সব জায়গায় আমাদের লোক সংখ্যা বসিয়ে দেন। একটা লোকও যেন এই এলাকা থেকে বেরিয়ে অন্য এলাকায় যেতে না পারে। ঠিক আছে, এখন তো এটা করা যাবে না, এটা হয়তো রাত 10টার পর করতে হবে। এখন যদি করা হয় তাহলে বুঝতে পেরে যাবে তারা ওই দিক থেকে আক্রমণ শুরু হয়ে যাবে। এই কথাটা অবশ্যই আপনি ঠিক বলেছেন, এটা আমার মাথায় ছিল না। ঠিক আছে, আপনি তাহলে এটাই করেন। কথাটা বলে ফোনটা রেখে দিল অবন্তিকা। আজকে তার মিশন কমপ্লিট হতে চলেছে, এটা ভেবে অনেক খুশি লাগতেছে অবন্তিকার। এদিকে রুদ্র তাড়াতাড়ি বেরিয়ে আসলো রুম থেকে। এসে দেখে অবন্তিকা তার জন্য অপেক্ষা করতেছে খাবার টেবিলে। রুদ্র এসে খাবার টেবিলে বসে পড়লো আর অবন্তিকা খাবার প্লেট হাতে নিল। অবন্তিকাকে দেখে রুদ্র কেমন জানি অন্যরকম লাগতেছিল আজকে। প্রতিদিনের মতো লাগতেছে না আজকে অবন্তিকাকে। অবন্তিকার ভিতরে অন্য কোনো রহস্য কাজ করতেছে আজকে, কিন্তু রুদ্র সেদিকে তোয়াক্কা না করে হয়তো তার ভিতরটা টেনশন কাজ করতেছে তার বাবা খুনিরা আজকে যদি তাকে অ্যাটাক করে এটা ভেবে। আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করতেছেন? আপনাকে দেখে মনে হচ্ছে। না না, আমি ঠিক আছি, এমনিতেই খারাপ লাগতেছে। আজ বাবা মার কথা খুব মনে পড়তেছে আমার। কিছুদিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে হয়তো। এখন একটু পরে মনে পড়বে, এটা স্বাভাবিক, যেহেতু বাবা মা আর বাবা মার ভালোবাসা পেয়ে বড় হয়েছেন। এখন আপনি কোথায় যাবেন? আর আমি তো এখন একা একা বিয়ে বাড়িতে যাইতে পারবো না, আমাকে তো সেখানে আপনি নামিয়ে দিবেন, তাই না? আমি এখন আপনাকে মিশনের বাসায় নামিয়ে দেব, আর সেখানে আপনি থাকবেন। আজকে সেখানে আপনাকে থাকতে হবে। আমি এখানে আসবো, তারপর একটা জায়গায় যাব, সেখান থেকে আবার মিশনের বাসায় যাব। আমি তো সেখানে কাউকেই চিনি না, কার সাথে কথা বলবো? আর সেখানে তো আমাকে কেউ চেনে না। গ্রামে কি মানুষ অভাব পড়েছে? অনেক মানুষ আছে, তারা আপনাকে সুন্দরভাবে দেখাশোনা করে রাখবে, কেউ কোনো কিছু বলবে না, সবাই আপনাকে রানীর মতো করে রাখবে। আমাকে রানীর মতো করে রাখবে কেন? আমার স্বামী কি রাজা নাকি? হতেও পারে, বলা তো যায় না। সমস্যা কোথায় আপনার? হলে তো আমি সৌভাগ্যবতী হয়ে যেতাম। আমার তো সেই কপাল নেই যে আমার স্বামী রাজা হবে আর আমি রানী হয়ে থাকবো। অনেক কথা হয়েছে, এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি আপনাকে সেখানে নামিয়ে দেব। আমাকে কিন্তু খাইয়ে দিতে হবে, আমার তো আর। ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম, নেন আমি খেয়ে দিচ্ছি আপনাকে। তারপর রুদ্র অবন্তিকা খাইয়ে দিতে লাগলো আর অবন্তিকাও বেশ হাসি খুশিভাবেই খাচ্ছে মন দিয়ে। কোনোভাবে বুঝতে দিচ্ছে না যে আজকে অবন্তিকা তার আসল রূপে বেরিয়ে আসতে চলেছে রুদ্রের সামনে। আর রুদ্র মনে মনে ভাবতেছে হয়তো আজকে অবন্তিকা শেষবারের মতো দেখতেছে, এরপর হয়তো তাদের জীবনে আর দেখা না হতেও পারে। রুদ্র খুব ভালোভাবে জানে সেখানে গেলে ফিরে না আসতেও পারে, বলা তো যায় না, ভাগ্যে যদি থাকে তাহলে ফিরে আসতেও পারে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বেরিয়ে পড়লো। অবন্তিকার মিশনের বাসায় নামিয়ে দিল রুদ্র। তারপর রুদ্র বেরিয়ে পড়লো আর মিশন নদীর ধারে এসে একটা নৌকা করে নদী পার করে সাগর চলে আসলো। ছোট একটা জাহাজে করে সাগরের একটা বড় দ্বীপে এসে পৌঁছালো। ভাই, এখানে তো ঝামেলা লেগে গেছে, সবাই এসে উপস্থিত হচ্ছে, এখানে বড় গ্যাঞ্জাম হবে। তাই চুপ করে থাক, আমি সেখানে এসেছি, কাউকে বলবি না, বুঝছিস? ভাই, না বলে উপায় নেই ভাই, আপনাকে যে কোনো সময় কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে ভাই, তার থেকে আগে থেকে বলে দাও ভালো হবে। আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ কর, বেশি কথা বলবি না। চুপ থাকতে বলছি, চুপ থাক। আচ্ছা ভাই, আপনি যেভাবে বলবেন সেভাবে, কিন্তু ভাইয়া একটু। নিজুম পুরো কথাটা বলতে পারলো না, তার আগে গোলাগুলি শুরু হয়ে গেল চারিদিকে। ভয়াবহ অবস্থা, কে কাকে মারতেছে, কে কাকে কি করতেছে। সেই সময় রুদ্র তার সেই গ্যাংস্টার রূপে ফিরে আসলো। নিজুম অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল। এই রূপে কখনো সে সামনাসামনি রুদ্রকে দেখেনি, শুধু শুনে এসেছে। আজকে শুধু নিজুমের সৌভাগ্য হলো রুদ্রের এই অবস্থা দেখার। তারপর রুদ্র তার অগ্নি তাণ্ডব চালাতে লাগলো। চালাইতে চালাইতে অনেক ক্লান্ত সে। সারা রাত শেষ হয়ে ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, তাও মিশন শেষ হচ্ছে না। এক অবস্থায় এসে জাহাজে আগুন লেগে গেল। চারিদিকে দাউ দাউ করে আগুন চলতেছে, টাকাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে যার জীবন বাঁচাতে ব্যস্ত, সবাই সবার জীবন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সাগরে লাফিয়ে পড়তেছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু রুদ্র এখনো জাহাজের ভিতরেই আছে। নিজুম তাদের ছোট জাহাজটা নিয়ে বড় জাহাজের কাছে সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে আর রুদ্র ওপর থেকে টাকার বস্তাগুলো নামিয়ে দিচ্ছে। রুদ্র ক্লান্ত শরীরে টাকার বস্তা নামিয়ে দিতে দিতে অনেক ক্লান্ত হয়ে পড়ল। শেষ পর্যন্ত তাদের ছোট জাহাজটা টাকায় ভর্তি হয়ে গেল। রুদ্র নিজুমকে চলে যেতে বলল, কিন্তু নিজুম চলে যাচ্ছে না রুদ্রকে ছাড়া। সে যাবে না, কিন্তু রুদ্রর কথা শুনে ভয় পেয়ে চলে গেল।
না হলে নিঝুমকে মেরে ফেলবে এই ধমকি দিয়েছে নিঝুমকে। নিঝুম কিছু দূর চলে যেতেই জাহাজে বিস্ফোরক ফেটে গেল আর পুরো জাহাজটা দাউ দাউ করে চলে গেল আর নিঝুম কান্নায় ভেঙে পড়লো। রুদ্র তাহলে কি জাহাজেই পুরে ছাই হয়ে গেল? এইখান থেকে কেউ নড়াচড়া করবি না, নড়াচড়া করবি তো মরবি, বুঝেছিস? সোজা হয়ে যে যেখানে সেখানেই থাক। আপু, আপনি পুলিশ অফিসার? আপনি ছদ্মবেশে ছিলেন ভাইয়ের কাছে? তোদের মতো জানোয়ারকে ধরার জন্য মাঝে মাঝে আমাদের মতো কিছু পুলিশ অফিসারকে বাধ্য হতে হয়। আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন। আপনি আমাদের সাথে এতদিন থেকেও আমাদের উপর আপনার ভুল ধারণাটা যায়নি। তোদের মতো কুত্তাদের আমার খুব ভালোভাবে চেনা আছে, যারা মানুষকে মানুষ মনে করে না, মেরে ফেলতে দ্বিধা বোধ করে না। আপনি সম্পূর্ণ ভুল ভাবতেছেন। এটা করবেন না, এটা করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর রুদ্র ভাইয়া যদি জানতে পারে। তো রুদ্র ভাই কবে মারা গিয়েছে, এতক্ষণ বেঁচে আছে তুই ভেবেছিস? তো রুদ্র ভাই তো কখন মরে গিয়ে ভূত হয়ে পড়ে আছে, কোথায় গিয়ে দেখ। ও আচ্ছা, যদি তাই হয়ে থাকে আপনি আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন না, আপনার লাশ এখান থেকে যাবে। তাহলে দেখা যাবে আজকে চোর পুলিশের মধ্যে কে জয়ী হয়, তোরা নাকি আমরা। রুদ্র ভাই আপনাকে ভীষণ পছন্দ করত আর নিজের থেকেও হয়তো আপনাকে একটু বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছিল, আর আপনি এর মাঝে আপনার আসল রূপে ফিরে আসলেন। এখানে সব রহস্য আমার কারণে, আমি সবাইকে ফাঁসিয়েছি। এখানে আমি সবাইকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছি। আপনি কাজটা মোটেও ঠিক করেননি, এজন্য আপনাকে পস্তাতে হবে, এমনকি আপনার জীবনটাও যেতে পারে। কথাটা বলে মিশন ইশারা করলো আর চারদিকে গোলাগুলি শুরু হয়ে গেল এবং গোলাগুলির আওয়াজকে কোথায় মরে পড়ে রইল কেউ বেঁচে রইল না। হাতে গোনা কয়েকজন বেঁচে আছে। স্নাইপার স্পেশালিস্ট বাইরে থেকে পুলিশের অনেক সাপোর্ট করেছে, যার জন্য খুব তাড়াতাড়ি রুদ্র এবং আত্মীয় স্বজনের মানে গ্রামের লোকেরা মৃত্যুর কোলে লুটে পড়ল। অবন্তিকা মিশন এবং নিশিতাকে মারতে চায়নি, কিন্তু পিছন থেকে গুলি এসে মিশন এবং নিশিতার বুকে আঘাত করলো আর বুক থেকে তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগলো। মিশন এবং নিশিতা নতুন দম্পতি তাদের ভালোবাসার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, অপেক্ষা করতে লাগলো। আমাকে ক্ষমা করে দিস পাগলি, তোকে আমার ঘরে নিতে পারলাম না। আমার এক ফোঁটাও কষ্ট হচ্ছে না জানিস, কারণ আমরা রুদ্র ভাইয়ের জন্য জীবন দিচ্ছি। রুদ্র ভাই আমাকে সারা জীবন বেঁচে থাকার জন্য একাই মিশনে গেল। সেই রুদ্র ভাই হয়তো জানেই না তার ছোট ভাইটা এভাবেই শেষ হয়ে গেল। হয়তো আমরা দুজন একে অপরের জন্য তৈরি ছিলাম না, আর আমাদের ভাগ্যের লেখা ছিল না। এরকমই ছিল। আমাকে ক্ষমা করে দিও প্রিয়, কারণ আমি তোমার হতে পারলাম না তোমার সাথে সারাটা জীবন পার করতে। আমাদের মতো মানুষের কোনো মূল্য নেই সমাজে। সবাই ভাবে আমাদের কোনো ফিলিংস নেই, আমরা সবসময় মানুষ খুন করি, কিন্তু কেন খুন করি তার পিছনে রহস্য কেউ জানতে চায় না। সমাজে কেন গ্যাংস্টার তৈরি হয়? বড় লোকদের জন্য। এই বড় লোকেরা যদি গরিবদের সাহায্য করতো তাহলে সমাজে কখনো গ্যাংস্টার তৈরি হতো না। এই সমাজে বড় লোকরা সব থেকে বড় গ্যাংস্টার, তারা গ্যাংস্টার তৈরি করে, তারাই সব কিছু কন্ট্রোল করে, তাদের কিছু হয় না, কিন্তু মরতে হয় আমাদের মতো পাবলিকদের। ভালো থেকো প্রিয়, পরে দেখা হবে তোমার সাথে, আমার মিলন হবে তোমার সাথে আমার পরে। কথাটা বলে নিশিতা আগে মৃত্যুর কোলে ঢুলে পড়লো। কিছুক্ষণ পর মিশন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তাদের ভালোবাসার দেওয়া প্রতিশ্রুতি এখানে এই নিমিষের মাঝেই শেষ হয়ে গেল। নিমিষেই গ্রামটা হাহাকারে পরিণত হলো। চারদিক থেকে যত পুলিশ ছিল সবাই একে একে ঘিরে ধরলো গ্রামটাকে, তারপর সবাইকে ধরে ধরে মেরে ফেললো। আর যারা বেঁচে দিল তাদেরকে ধরে জেলে নিয়ে যাওয়া হলো। তাদের ধরে জেলে নিয়ে যাচ্ছে, কিন্তু রুদ্রর কোনো খোঁজ পেল না। অবন্তিকা ধরে নিয়েছে রুদ্র সেই মিশনে মারা গিয়েছে, যদি মারা না যেত তাহলে এতক্ষণে ফিরে আসতো। তারপর অবন্তিকা যে মানুষগুলো জীবিত ছিল সবাইকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য আদেশ করলো আর সবাই গ্রেপ্তার করা হলো। তারপর সবাই সবার জায়গা চলে গেল। মিশনের দিকে তাকিয়ে অবন্তিকা একটু মন খারাপ হলো, কারণ নিশিতা আর মিশন নতুন দম্পতি ছিল, তাদের জীবন শুরু করতে গিয়ে তাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এটা ভেবে অবন্তিকার একটু খারাপ লাগতেছে, কিন্তু নিজেকে সে মানিয়ে নিচ্ছে। তারপর সবাই চলে গেল। গ্রামটা শ্মশান হয়ে পড়ে রইল। রুদ্রের যখন গ্রাম ফিরল তখন সে দেখে একটা নদীর চরে কোনোভাবে বেঁচে আছে। তারপর সেখান থেকে একটু নৌকা করে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর গ্রামে প্রবেশ করে তার মাথা খারাপ হয়ে গেল। এসব কি নিঝুম? আর তোকে আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম, আর এগুলো কি? গ্রাম এরকম হয়েছে কেন? ভাইয়া, গ্রামের আগের মতো কোনো কিছু নেই। গ্রামটা পুড়ে পুড়ে ছারখার করে দিয়েছে। পুলিশ আর আপনার কাছে যে মেয়েটা থাকতো না, সে হচ্ছে একজন পুলিশ অফিসার। কি বলতেছিস? এসব আমার মাথায় কাজ করতেছে না। পুলিশ অফিসার ছিল মনে, আর এসব করছে পুলিশ? শুধু করে নাই ভাই, সবকিছু তছনছ করে দিছে। গ্রামের ভিতরে গিয়ে দেখেন, আর মিশন এবং নিশিতা আর পৃথিবীতে নাই।
কি বলছিস এসব? মাথা ঠিক আছে? কি বলতেছিস? আমি কোনো কিছু বুঝতেছি না। কেন করলে ওরা এরকম আমাদের সাথে? আপনি তো সবকিছু আগে থেকেই জানেন ভাইয়া, কেন করেছে আর আপনি সেটা খুব ভালো করেই জানেন। কিন্তু এই মেয়েটা যে আমাদের আস্তানা থেকে আমাদের গোপন তথ্য সবকিছু নিয়ে নিয়েছে, আমরা তো কল্পনাই করতে পারিনি ভাইয়া। রহিম চাচা, আলেয়া আন্টি, বরকত মামা, শফিক চাচা সবাই মারা গিয়েছে, কেউ বেঁচে নেই। শুধু আপনি আর আমি দুইজনই বাইরে ছিলাম, আমরা দুজন বেঁচে আছি। আর যারা গ্রামে ছিল সবাই মারা গিয়েছে, আর যারা বেঁচে ছিল সবাইকে থানায় নিয়ে গেছে পুলিশ। তাহলে আমরা বেঁচে থেকে কি করব বল? আমাদের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার তো তাদেরকে বাঁচাতে পারলাম না। রেডি হ। ভাইয়া, একটু বুঝে শুনে কাজগুলো করলে ভালো হয় না? এই অবস্থায় কি আক্রমণ করা ঠিক হবে? আপনার অবস্থা দেখুন। আমি মরে গিয়েছি, বুঝেছিস? এখন চল, আমি আর জীবিত নেই। এখন তুই যাবি আমার সাথে নাকি নিজের জীবন নিয়ে পালিয়ে যাবি? ভাইয়া, এটা আপনি কোনো কথা বললেন? আপনি সবকিছু রেডি করে রেখেছো, শুধু হুকুমের অপেক্ষায় ছিলাম, এখন সেটাও পেয়ে গেছি। এখন চলেন, তাণ্ডবটা চালাবো কি এখন? তারপর রুদ্র এবং নিজুম দুজন তাদের জিপ করে বেরিয়ে পড়লো স্টেশনের দিকে। আর যে দিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে পুরো গ্রামটাকে উড়িয়ে দিচ্ছে, একদম আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আর এদিকে মুহূর্তে পুলিশ স্টেশনে খবর পৌঁছে গেল যে রুদ্র স্টেশনের দিকে আসতেছে আর পুরো গ্রামটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। যে দিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে। কিছুক্ষণের মধ্যে তারা পুলিশ স্টেশনে পৌঁছে গেল, আর কোনো কথা নেই। যে গোলা বারুদগুলো ছিল সবগুলো পুলিশ স্টেশনের দিকে নিক্ষেপ করতে লাগলো। নিমিষের মাঝে পুলিশ স্টেশনে যেন একটা জলজন্ত মানুষ মরার কারখানা তৈরি হয়ে গেল। সবাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর রুদ্র তার ফেভারিট গান AK-47 এবং MP-40 নিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে দেখে অবন্তিকা বসে আছে আর বাকি সবাই ছোটাছুটি করতেছে নিজেদের জীবন বাঁচানোর জন্য। কোনো কথা না বলে জেলের ভিতরে যে লোকগুলো ছিল সবাইকে মুক্তি করে দিল রুদ্র। সবাইকে চলে যেতে বলল। তোর শত্রুতা ছিল আমার সাথে, তুই কেন মিশন এবং নিশিতার এই নিষ্পাপ জীবনটা নিয়ে নিলি? আমাদের কাছে শত্রু সবাই সমান, আমাদের কাছে ক্রিমিনাল সবাই সমান। তুই তো সেখানে 1 মাস ধরে ছিলি, তাহলে তুই বুঝতে পারলি না মিশন এবং নিশিতা কত ভালো ছিল? আমি তাদের মারতে চাইনি, কিন্তু পেছন থেকে হয়তো কেউ গুলি করে দিয়েছে, তাদের লেগে গিয়েছে, মরে গিয়েছে। কি হয়েছে? কিছু হয়নি, তাই না? তাদের জীবনটা তুই ছিনিমিনি খেলে শেষ করে দিলি, তাদেরকে তাদের ভালোবাসার স্বাদ পর্যন্ত নিতে দিলি না। আমি ভেবেছিলাম তুই মরে গিয়েছিস, কিন্তু তুই তো বেঁচে আছিস। ভালোই হয়েছে, এখন আমার কাজটা আরো সহজ হবে। তোর যত গডফাদার আছে, এখন তোর থেকে আমি সব কিছু এখন বের করে নেব। চেষ্টা করে দেখতে পারিস, আর তুই ভাবতেছিস তুই বেঁচে থাকবি? আর আমি তো এখানে চলে এসেছি। এটাও ভাবিস না যে আমি দুর্বল হয়ে পড়েছি, তোকে কিছু করতে পারবো না। শত্রু শক্তি বা ক্রিমিনালদের শক্তি যতই বেশি হোক না কেন, আইনের কাছে তারা কিছুই না। তুই এই রুদ্রকে চিনিস না, বুঝছিস? তুই সবার সাথে আমার তুলনা করতে পারিস না। তোর সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখতে পারিস। আজকে তোর জীবনের শেষ দিন হতে চলেছে। তুই কাকে ভয় দেখাচ্ছিস? যে নিজের দেশের জন্য নিজের সব কিছু তোকে দিয়ে দিয়েছিলাম, আর তুই সেই আমাকে কিনা ভয় দেখাচ্ছিস? লোকে ঠিকই বলেছিল যে এই মেয়ের মাঝে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আমি সে কেন তখন বুঝতে পারিনি, আর কেন যে ভুল করে তোকে সেখানে মেরে না ফেললাম। যদি তোকে সেদিন মেরে ফেলতাম তাহলে হয়তো আজকে এরকম দিন আমাকে দেখতে হতো না। আমি ভেবেছিলাম তুই আমাকে ধরে ফেলবি, কিন্তু দেখলাম না, তুই অনেক অনেক কাঁচা খেলোয়াড়, বুঝছিস? আমার মতো পাকা খেলোয়াড় হতে গেলে তোকে মরতে হবে। আসলে সত্যি কথা বলতে কি, কোনো মেয়ে আমার জীবনে ছিল না। কেউ আমাকে এভাবে কেয়ার করেনি, কেউ আমার যত্ন করেনি। তাই ভাবছিলাম যে হয়তো সারা জীবন আমার কাছে রেখে দেব রানীর মতো করে, কিন্তু আমার ভুল ছিল। আমি কখনো এটা কল্পনাই করিনি যে চোর আর পুলিশের মধ্যে কখনো সম্পর্ক হয় না। এটা ঠিক বলছিস, চোর আর পুলিশের কাছে কখনো সম্পর্ক হয় না। চোর আর পুলিশের কাছে যেটা হয় সেটা হচ্ছে শত্রুতামি। তোর আমাকে দরকার ছিল আমাকে বলতি, আমি নিজের ইচ্ছায় তোকে আমার সবকিছু বলে দিলাম। কিন্তু কেন তুই সবাইকে এভাবে মেরে ফেললি? কেন গ্রামটাকে জ্বালিয়ে দিলি? তুই তো গ্রামের সম্পর্কে সবকিছু ভালো করে জানতিস। কেন শুনতে পাচ্ছিস? তুই যে গ্রাম থেকে এরকম বড় আন্ডারওয়ার্ল্ডের ডন হয়েছিস, ওই গ্রাম থেকে প্রতিনিয়ত এরকম ছেলে মেয়ে আসবে যারা আন্ডারওয়ার্ল্ড ডন হতে চাইবে। তারা মানুষের জীবন নিয়ে খেলবে। আমি চাই না যে একটা গ্রামের জন্য পুরো একটা দেশ আতঙ্কে থাকুক। তুই আমাদের সম্পর্কে জানিস না, তাই তোর এই ভুল ধারণা। তুই অনেক কিছু জেনেও না বোঝার ভান করেছিলি, আমি এখন বুঝতে পারছি। এখন কি নিজ ইচ্ছা সবকিছু স্বীকার করবি, নাকি তোর উপর কোনো পদক্ষেপ নিতে হবে বা অত্যাচার করতে হবে? নিজের ইচ্ছায় স্বীকার করলে তোর জন্য আমি সুপারিশ করব, যাতে করে তোর শাস্তি কম হয়। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কি জিনিস, আর তুই কাকে কি বলতেছিস। যখন থেকে এই পথে চলা শুরু করেছি তখন থেকে লাঠির আঘাত, লোহার ইস্পাতের আঘাত খেয়েছি। এত বড় হয়েছি, সেই ছেলে নাকি 2-1টা অত্যাচারকে ভয় করবে? দেখ রুদ্র, ভালোই ভালোই বলতেছি, আইনের কাছে নিজেকে সমর্পণ করে দে, ভালো থাকবি, বাকি জীবনটা অনেক সুন্দর কাটবে তোর।
তুই যে খেলা শুরু করেছিস না, এই খেলা আমি শেষ করব। এই বাংলাদেশের যত পুলিশ স্টেশন আছে না, সবগুলো আমি ধ্বংস করে দিব। তারপর আমি নিজেকে শেষ করে দিব। এখন তো চেষ্টা করতে পারিস আমাকে ধরার জন্য। তুই এখান থেকে বেরিয়ে যেতে পারবি না, বুঝছিস? তার আগে লাশ হয়ে যাবি। আরও তো পুলিশ স্টেশন ধ্বংস করার দূরের কথা, একটা পুলিশ স্টেশন ধ্বংস করতেও পারবি না তুই। তাহলে এটাই হয়ে যাক, দেখি কার কলিজায় দম কত। আমি এখান থেকে শুধু বেরোবো, তারপর দেখ কি হয় তোর এই সুন্দর অফিসের। তুই এখান থেকে বের হতে পারবি না, তার আগে তুই লাশ হয়ে পড়বি, বুঝছিস? আর তোর সাঙ্গ পাঙ্গ না একটাও বেঁচে নেই। তুই এখান থেকে বের হতে পারবি না, তার আগে তুই লাশ হয়ে পড়বি, বুঝছিস? আর তোর সাঙ্গবাঙ্গ না একটাও বেঁচে নেই। রুদ্র আর কোনো কথা বললো না, হুট করে অবন্তিকাকে ধরে ফেললো আর তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল এবং সারা শরীরে স্লাইড করতে লাগলো। অবন্তিকার কাছে কোনো পিস্তল ছিল না, যার জন্য অবন্তিকা অসহায়, অনেক ছোটাছুটি করতেছে, কিন্তু রুদ্র শক্তির কাছে পেরে উঠতে পারতেছে না। রুদ্র অবন্তিকাকে এমনভাবে ব্যবহার করা শুরু করলো মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা কোনো পণ্য। যেভাবে ব্যবহার করতেছে অবন্তিকাকে, আর অবন্তিকা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে অত্যাচার কাকে বলে। অবন্তিকা চিল্লাচিল্লি শুনে সবাই অবাক, কিন্তু রুদ্র অবন্তিকা ছেড়ে দিচ্ছে না। অবন্তিকার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে যে এখন চলে যাবে এই ভুবন ছেড়ে। এই অবস্থায় রুদ্রকে ছেড়ে দিল। রুদ্র ইচ্ছা করতেছিল মেরে ফেলবে, কিন্তু সেটা করলো না। আর আপনারা ভাবছেন যে পুলিশগুলো কই গেল, এগিয়ে আসতেছে না কেন? একটা পুলিশও বেঁচে নেই বাইরে। রুদ্র যত বন্ধু ছিল, রুদ্র তাদের উপকার করতেছিল, সবাই পুলিশ স্টেশনে এমনভাবে ঘিরে রেখেছে যেখানে একটা পিঁপড়া প্রবেশ করার মতো অবস্থা ছিল না। তারপর অবন্তিকাকে রুদ্র ভবন থেকে টানতে টানতে বাইরে নিয়ে এসে দেখালো বাইরের অবস্থা কেমন ছিল। অবন্তিকা শুধু কান্না করতেছে। সে